আসসালামু আলাইকুম, সবাই কেমন আছি? এইচএসসি 2026-27 সবাই একটু কমেন্ট করবো আমরা সবাই কেমন আছি। তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের পরীক্ষা আশা করি অনেক বেশি ভালো হচ্ছে। তোমাদের জন্য আমি ইমন স্যার পেজের পক্ষ থেকে আমরা নিয়মিত ক্লাস নিচ্ছি, তোমরা ভালো করে জানো ক্লাস নিচ্ছি, এবং আমরা তোমাদের বিভিন্ন সাজেশন দিচ্ছি। তারই ধারাবাহিকতায় নৈতিকতা ও সুশাসনের উপরে আজকে আমরা একটা ক্লাস দিব সবাই ইংরেজি প্রথম পত্রের উপরে। অর্থাৎ আজকে আমরা ফার্স্ট পেপারে ক্লাস নিচ্ছি, দেন আমরা নেক্সট দিন সেকেন্ড পেপারে ক্লাস নিব। সো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব যে তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও যে তোমরা সবাই কেমন আছো। এবং দেখতে পাচ্ছ আজকে তোমাদের সুশাসন না পরিণতি সুশাসনের ক্লাস আমি ইমন স্যার নিব, এবং সাথে আরেকজনও আছে। সব একটু কমেন্ট করে আগে জানাও যে তুমি ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, এবং সব একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে একটু কমেন্ট করো এভরিওয়ান। আর সব একটু ক্লাসে শেয়ার করে দিবা। আমরা জানি শেয়ারিং ইজ কেয়ারিং, শেয়ারিং এর মাধ্যমে আমরা একে অন্যের ধার প্রান্তে যেতে পারবো এবং আমরা অনেক বেশি ভালো করবো ইনশাআল্লাহ। তো সব একটু শেয়ার করে দিব। আমরা 100 অর টপ মোস্ট ইম্পর্টেন্ট 100 এমসিকিউ সলভ করাবো ইনশাআল্লাহ। তো সব একটু শেয়ার করে দিই আমরা এভরিওয়ান, সব একটু শেয়ার করব। আর তোমরা কে কোথা থেকে আমাদের আজকে লাইভ ক্লাসে আছো সব একটু কমেন্ট করে জানাবা এভরিওয়ান। তোমাদের এইচএসসি পরীক্ষা চলাকালীন তোমরা কিন্তু অনেক স্টুডেন্ট অলওয়েজ ক্লাস করতে, বাট যখনই সাবজেক্টিভে চলে আসলো তখন তোমরা অনেক কমে গেছো, কারণ অনেকের পরীক্ষা নাই। সো এই জন্য তোমাদের যে কাজটা করতে হবে একটু একটু কষ্ট করে তোমার যে ফ্রেন্ড আছে, বন্ধু বান্ধব, সবাইকে একটু মেনশন করো, একটু মেনশন করে ক্লাসে জয়েন করার জন্য সবাই একটু রিকোয়েস্ট করো, ওকে? আর সব একটু কমেন্ট করে জানাবো তুমি কি কোথা থেকে ক্লাসটি করছো, তোমার ডিস্ট্রিক্টের নাম লিখে সব একটু কমেন্ট করো। ইনশাআল্লাহ আজকে আমরা একটা ভালো ক্লাস করব। আচ্ছা, আমাদের আজকে যে সাবজেক্টটি আছে, আমাদের সাবজেক্ট হচ্ছে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র। পৌরনীতি এবং সুশাসন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এইখান থেকে তোমার এইচএসসি পরীক্ষায় তো তোমাদের আছেই, একই সাথে তুমি যদি পরবর্তীতে অ্যাডমিশন টেস্ট দাও বা তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও অথবা চাকরির পরীক্ষা দাও, তুমি দেখবে যে প্রায় অনেক জায়গাতে তুমি এখান থেকে প্রশ্ন পাচ্ছ। সো আমরা একটু দয়া করে সব একটু ক্লাস শেয়ার করবে এভরিওয়ান, সব একটু শেয়ার করব, সবাই আমরা একটু শেয়ার করে দিব। আচ্ছা, সো আমরা ক্লাসে চলে যাই। আসসালামু আলাইকুম, ভালো আছি, ওকে? আমি ভোলা চর ফ্যাশন থেকে, ওকে? জান্নাতুল রোমনি রংপুর থেকে, গুড। আচ্ছা, সবাই একটু শেয়ার করি, আমরা সবাই শেয়ার করি এবং আমরা সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে একটু কমেন্ট করি। আচ্ছা, এই যে তোমাদের সামনে চলে এসেছে আমাদের আজকের ক্লাস টিচার, যে তোমাদের পৌরনীতি এবং সুশাসন ক্লাস নিবে, আমাদের সবার প্রিয় এবং খুব কাছের ছোট ভাই রিয়াদ কাজী। রিয়াদ কাজী ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড ইয়ারে পড়ছে, রাষ্ট্রবিজ্ঞান না পলিটিক্যাল সায়েন্স, এবং অত্যন্ত যেহেতু আমার সরাসরি আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট ছিল, ইংরেজি ব্যাচের, অত্যন্ত মেধাবী এবং খুবই ভালো একটি ছেলে এবং খুবই ট্যালেন্টেড। খুব ভালো ক্লাস নিবে ইনশাআল্লাহ, আশা করি। আমরা কথা না বলে ক্লাসে চলে যাই, ওকে রিয়াদ, ক্যারি অন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিয়াদ কাজী। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরিণতি প্রথম পত্র, এবং পরিণতি প্রথম পত্রের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট 100টা এমসিকিউ তোমাদের জন্য রেডি করেছি। তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত 100টি এমসিকিউ আমার সাথে করতে থাকো, ইনশাআল্লাহ তোমাদের পরিণতির এমসিকিউ নিয়ে আর কোনো ভয় থাকবে না। এই জন্য কি করবা, তোমরা ফ্রেন্ডদেরকে বেশি বেশি মেনশন করো, পোস্টে শেয়ার করো এবং কমেন্ট করো।
প্রথমে আছে এখানে সিভিটাস শব্দের অর্থ কি। আমরা জানি যে সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক, আর সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র, অর্থাৎ একের আনসার হচ্ছে নগর রাষ্ট্র। নেক্সট প্রশ্ন চলে যাই, সুশাসন। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গুড গভর্নেন্স। সুশাসনের ইংরেজি প্রতিশব্দ গুড গভর্নেন্স। সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা ব্যবহার করে বলতো? জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, ওআইসি, ইউনেস্কো। তোমরা উত্তর করো, বলতো সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা ব্যবহার করে? সঠিক উত্তর হবে বিশ্ব ব্যাংক। এটি 1989 সালে সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করে। পরবর্তীতে আমরা চলে যাই, কোন দুটি শব্দ থেকে সিভিক্স, সিভিক্স মানে আমরা জানি কি পৌরনীতি, পৌরনীতি, কোন দুটি শব্দ থেকে সিভিক্স শব্দটি উৎপত্তি হয়েছে? সিভিস ও সিভিটাস, এখানে বানান ভুল, সিভিস ও পলিটিস, সিভিস ও সিভিটাস, সিভিটাস ও পলিটিস। সঠিক উত্তর হবে সিভিস ও সিভিটাস। আর পরবর্তী প্রশ্ন চলে যাই, এখানে আছে যে প্রাচীন গ্রিসে কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা ছিল? যুক্তরাষ্ট্রীয়, সাম্রাজ্যভিত্তিক রাষ্ট্র, নগর রাষ্ট্র, জাতি রাষ্ট্র। আমরা জানি যে জাতি রাষ্ট্রের জনক, এই নগর রাষ্ট্রের জনক হচ্ছে নিকোলা ম্যাকিয়াভেলি, এবং প্রাচীন গ্রিসে রাষ্ট্র ব্যবস্থা ছিল মেইনলি নগর রাষ্ট্র। আমরা জানি প্রাচীন গ্রিসের প্রধান দুটি নগর রাষ্ট্র হচ্ছে স্পার্টা ও অ্যাথেন্স। স্পার্টা ও অ্যাথেন্স, স্পার্টা এন্ড অ্যাথেন্স। স্পার্টা মেইনলি সামরিক ক্ষেত্রে তারা অনেক বেশি অগ্রগতি ছিল, এবং অ্যাথেন্স হচ্ছে গণতন্ত্রের জন্য। এই দুইটা, অ্যাথেন্স গণতন্ত্রের জন্য বিখ্যাত এবং স্পার্টা হচ্ছে সামরিক ক্ষেত্রে অনেক বেশি তারা এগিয়ে ছিল। আমরা পরবর্তী কোশ্চেনে যাই, সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কি? এটা আমি মাত্রই তোমাদেরকে বলেছি যে সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কি। তোমরা কমেন্ট করে জানাও যে সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কি। কত আছে? গুড গভর্নেন্স, গুড গভর্নমেন্ট, গুড গভর্নর এন্ড গুড গভর্নমেন্টাল। সবাই তাড়াতাড়ি কমেন্ট করো। আচ্ছা, এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, তোমরা ক্লাসে শেয়ার করো না কেন? সবাই ক্লাসে শেয়ার করবা এবং সবার আগে তোমরা একটু উত্তর করবা, উত্তর কোনটা হয় তাহলে স্যার তোমাদেরকে ব্যাখ্যা করে দিবে। সবাই একটু ক্লাসে শেয়ার করো এবং চমৎকার ভাবে আমাদের ক্লাসে একটা লাভ রিয়েক্ট দিয়ে দাও। আর অ্যাডমিশন টেস্ট শুরু হচ্ছে, অ্যাডমিশন টেস্টে তোমরা কিন্তু ভুল করবে না। সো অ্যাডমিশন তার কাছে পড়তে হবে যে এই বিষয়ে অভিজ্ঞ এবং এক্সপার্ট। আল্লাহর রহমতে আমাদের ব্যাচ থেকে, অর্থাৎ আমি ইমন স্যারের প্রাইভেট থেকে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, তাবাসসুম তিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থার্ড। তুমি অনলাইন অপরের কোনো টিচারের কাছে পাবে না। সো তোমাকে অনলাইনে পড়তে হলে এমন স্যারের কাছে যেতে হবে যে অবশ্যই পারফেক্ট এবং এক্সপার্ট। সো মনের আবেগ বশত কোনো জায়গায় গিয়ে নিচে ধরা খাবে না, বি কেয়ারফুল, ওকে? আর বইয়ের জন্য অবশ্যই আমরা বলেছিলাম ইমনস ফাইনাল সেশন অন ইংলিশ, এই বইটা তোমরা পড়বা, কারণ এখান থেকে আমরা সর্বোচ্চ কমন ফেলেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিকে 15টার মধ্যে সরাসরি 12টা কমন, এবং সিইউনিটে 12টার মধ্যে 8টা কমন। আমরা কি আলহামদুলিল্লাহ বলবো না? এই বইটা তোমরা তোমাদের নিকটস্থ যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করবা, ওকে? তোমার কাছে যে কোনো লাইব্রেরিতে গেলে পেয়ে যাবা। আর সব একটু ক্লাসে শেয়ার করবো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে আমরা একটু কমেন্ট করবো, ওকে? ক্যারি অন। তোমরা দেখেছি তোমরা অনেকেই উত্তর করেছো যে সুশাসনের ইংরেজি প্রতিশব্দ গুড গভর্নেন্স। এটাই হচ্ছে উত্তর, সবার উত্তর সঠিক হয়েছে। তারপরে আসলো যে জাতিসংঘ সুশাসনের কয়টি সূচকের কথা উল্লেখ করেছে? 6টি, 9টি, 10টি, 11টি। সবাই কমেন্ট করো তো, জাতিসংঘ সুশাসনের কয়টি সূচকের কথা উল্লেখ করেছে? সঠিক উত্তর হবে 6টি। সুশাসনের অন্তরায় কোনটি? আমরা জানি যে অন্তরায় মানে বাধা বা প্রতিবন্ধকতা। তাহলে সুশাসনের অন্তরায় এখানে কোনটি? স্বচ্ছতা। আমরা জানি যে স্বচ্ছতা মানে কি, এর ইংরেজি প্রতিশব্দ ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি অর্থাৎ ট্রান্সপারেন্সি মানে হচ্ছে স্বচ্ছতা। জবাবদিহিতা মানে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি। দেন হচ্ছে অস্থিতিশীলতা এবং হচ্ছে আইনের শাসন বা রুল অফ ল। রুল অফ ল হচ্ছে আইনের শাসন। আমরা দেখি সুশাসন মানে কি, যেখানে শাসন ব্যবস্থা ভালো থাকে। তাহলে স্বচ্ছতা বা যে কোনো কাজের ক্ষেত্রে স্বচ্ছতা, সবকিছু হিসাব নিকাশ ঠিক থাকা, এটা তো অবশ্যই সুশাসনের একটি
বৈশিষ্ট্য, দেন জবাবদিহিতা, যে কোনো কাজের জবাবদিহিতা, এটা সুশাসনের বৈশিষ্ট্য। আইনের শাসন বা রুল অফ ল, ইফ দেয়ার ইজ নো রুল অফ ল দেয়ার ইজ নো ডেমোক্রেসি, অর্থাৎ আইনের শাসন হচ্ছে সুশাসনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কিন্তু অস্থিতিশীলতা, এটা হচ্ছে সুশাসনের অন্তরায়। তাহলে উত্তর হবে গ বা অস্থিতিশীলতা। পরবর্তী প্রশ্ন চলে যাই, রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে? হু ইজ দ্য ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স? এখানে আছে প্লেটো, অ্যারিস্টটল, ইএম হোয়াইট, ম্যাকিয়াভেলি। সবাই উত্তর করো তো, রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? সবাই উত্তর করো, আর লাইভটি বেশি বেশি শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো। বলো, রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? হু ইজ দ্য ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স? রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল। এখন প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানের জনক কেন অ্যারিস্টটলকে বলা হয়? অ্যারিস্টটলই সর্বপ্রথম ব্যক্তি যে কিনা এই রাষ্ট্র, সরকার এবং এই পলিটিক্স সম্পর্কিত সকল বিষয়কে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করেছেন। তিনি সর্বপ্রথম, যার কারণে অ্যারিস্টটলকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনক। এবং নিকোলা মেকিয়াভেলিকে বলা হয় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। পরবর্তীকালে রাষ্ট্রবিজ্ঞানকে আরো বিস্তরভাবে এবং আরো বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ এবং এর উন্নয়ন সাধন করেছে এই নিকোলা মেকিয়াভেলি। পরবর্তী কোশ্চেনে আমরা যাই, সুশাসনের বৈশিষ্ট্য। নিচের কোনগুলো সুশাসনের বৈশিষ্ট্য? আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই, সুশাসনের বৈশিষ্ট্য কোনগুলো? আইনের শাসন, নিরাপত্তা, জবাবদিহিতা। আমরা এর পূর্বে একটি সুশাসন সম্পর্কিত একটি কোশ্চেন দেখেছিলাম, সেখানে আইনের শাসনও ছিল, জবাবদিহিতা অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি, আইনের শাসন, রুল অফ ল এবং হচ্ছে নিরাপত্তা। আমরা জানি এখানে কোন একটি দেশের সুশাসন কায়েম করতে হলে অবশ্যই এই তিনটি জিনিস হচ্ছে বাধ্যতামূলক। যদি জনগণের নিরাপত্তাই না থাকে, সেখানে সুশাসনের কোনো উদাহরণই থাকবে না। এবং আইনের শাসন মানে সকল ক্ষেত্রে there is no one is above law, সে যে হোক না কেন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা মন্ত্রী, সবাই আইনের অন্তর্ভুক্ত। তাহলে উত্তর হবে কোনটি? 1, 2 এবং 3। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, দ্য রিপাবলিক গ্রন্থটির লেখককে? দ্য রিপাবলিক গ্রন্থের লেখককে? অ্যারিস্টটল, প্লেটো, মন্টেস্কু, ইএম হোয়াইট। তোমরা কমেন্ট করো তো, দ্য রিপাবলিক গ্রন্থটির লেখককে? দ্য রিপাবলিক বইটি একজন বিখ্যাত দার্শনিক লিখেছেন। তোমরা কমেন্টে জানাও 10 এর উত্তর কি হবে? 10 এর উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাও। 10 এর উত্তর হবে প্লেটোর দ্য রিপাবলিক গ্রন্থটি। এবং হচ্ছে এখানে আছে মন্টেস্কুর দ্য স্পিরিট অফ লজ। দ্য স্পিরিট অফ লজ, এই বইটি লিখেছেন মন্টেস্কু। এবং মন্টেস্কুকে বলা হয় সেপারেশন অফ পাওয়ার্স বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ বা সেপারেশন অফ পাওয়ার্স। সেপারেশন অফ পাওয়ার, এটার জনক হচ্ছে মন্টেস্কু। সেপারেশন অফ পাওয়ার বলতে কি বোঝায়? বোঝায় ক্ষমতার স্বতন্ত্রীকরণ। এই যে আমরা জানি যে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এবং এখানে একটা প্রশ্ন আছে যে বাংলাদেশ সরকারের বা অঙ্গ কয়টি? সরকারের অঙ্গ হচ্ছে 3টি। কি কি? আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এক্ষেত্রে আইন বিভাগ, শাসন বিভাগ অথবা বিচার বিভাগের কারোই একচ্ছত্র অধিপতি থাকবে না অন্য দুটি বিভাগের উপর। অর্থাৎ সবাই যার যার ক্ষেত্রে স্বাধীন, একে অন্যর কাজে হস্তক্ষেপ করবে না এবং একে অন্যের উপর জবরদস্তি করবে না। এটাকে বলা হয় সেপারেশন অফ পাওয়ার বা ক্ষমতার স্বতন্ত্রীকরণ। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই, সুশাসনের মূলনীতি কোনটি? জবাবদিহিতা, সামাজিক সাম্য, নাগরিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন। উত্তর কত? 11 উত্তর কি হবে? সুশাসনের মূলনীতি 11 উত্তর হবে জবাবদিহিতা। পরবর্তী কোশ্চেনে চলে যাই আমরা, সুশাসনের জন্য প্রয়োজন দক্ষ প্রশাসন, আইনের শাসন, নৈতিক প্রাধান্য এবং হচ্ছে জাতীয় আইন। সুশাসনের জন্য কোনটি প্রয়োজন? সবাই কমেন্টে জানাও। সুশাসন বা গুড গভর্নেন্স,
সুশাসন বা গুড গভর্নেন্স। সুশাসনের জন্য প্রয়োজন আইনের শাসন বা রুল অফ ল। রুল অফ ল মানে সুশাসন কায়েম করতে হলে অবশ্যই আইনের শাসন থাকতে হবে, বা কেউই আইনের ঊর্ধ্বে নয়, সবাই আইনের অধীন। পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। সুশাসনের অন্তর্ভুক্ত কোনটি? সুষম বন্টন, জবাবদিহিমূলক প্রশাসন, ক্ষমতার কেন্দ্রীকরণ, সামাজিক নিরাপত্তা। সবাই কমেন্টে জানাও সুশাসনের অন্তর্ভুক্ত কোনটি? সুশাসনের অন্তর্ভুক্ত হবে, এখানে উত্তর হবে যে জবাবদিহিমূলক প্রশাসন। এই যে আমরা আগে বলছি যে জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি, এই জন্য এইটা হবে জবাবদিহিমূলক প্রশাসন হবে সুশাসনের অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্নে চলে যাই। সুশাসন প্রতিষ্ঠার সমস্যা কোনটি? সুশাসন প্রতিষ্ঠায় সমস্যা সৃষ্টি করে কোনটি? দক্ষ প্রশাসন, নিরপেক্ষ বিচার বিভাগ, কার্যকর আইনসভা এবং সামরিক বাহিনী। সুশাসন প্রতিষ্ঠায় সমস্যা কোনটি? সবাই কমেন্ট করো, কমেন্টে জানাও। এখানে হচ্ছে এটা প্রশ্নের ভুল আছে, এখানে হবে এটা হবে নিয়ন্ত্রিত বিচার বিভাগ। নিয়ন্ত্রিত বিচার বিভাগ অপশনে ভুল আছে, এখানে নিয়ন্ত্রিত বিচার বিভাগ। সুশাসন প্রতিষ্ঠায় সমস্যা, দক্ষ প্রশাসন থাকলে সুশাসন প্রতিষ্ঠা আরো ইজি হয়। তারপর হচ্ছে সামরিক বাহিনী থাকলেও সুশাসন প্রতিষ্ঠা ইজি হয়, এবং কার্যকর আইনসভা যেখানে আইন পাশ হয়, এটাও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু এখানে নিরপেক্ষ না হবে নিয়ন্ত্রিত। নিয়ন্ত্রিত বিচার বিভাগ বলতে বিচার যারা কার্যক্রম পরিচালনা করে তারা নিয়ন্ত্রিত থাকে, অর্থাৎ কোন মন্ত্রী অথবা এমপি তার শাসনী বা তার আদেশই বিচারপতিরা যখন মানে তখন কিন্তু সঠিক বিচার কার্য পরিচালনা হয় না। এই জন্য নিয়ন্ত্রিত বিচার বিভাগ হচ্ছে সুশাসন প্রতিষ্ঠায় সমস্যা। এটা উত্তর হবে 2। তারপর হচ্ছে স্বচ্ছতা শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? রেসপন্সিভনেস, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, কনসেনসাস। এই স্বচ্ছতা শব্দের ইংরেজি প্রতিশব্দ ইতিপূর্বে আমি তোমাদেরকে লিখে দিয়েছি, তোমরা কমেন্টে জানাও যে 15 উত্তর কি হবে। স্বচ্ছতা শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? সবাই জানাও 15। এই তো বলেছে আব্দুল্লাহ ইস 15 খ, আবিদা সুলতানা হীরা 15 খ, সাদমান খান 15 খ। তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে। স্বচ্ছতা শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ট্রান্সপারেন্সি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বিশ্ব ব্যাংক সুশাসনের কয়টি স্তম্ভের কথা বলেছে? বিশ্ব ব্যাংক সর্বপ্রথম এই সুশাসন শব্দটি ব্যবহার করে 1989 সালে, এবং বিশ্ব ব্যাংক সুশাসনের 4টি স্তম্ভের কথা বলেছে। কয়টি? 4টি স্তম্ভের কথা বলেছে। ঠিক আছে, বিশ্ব ব্যাংক সুশাসনের 4টি স্তম্ভের কথা বলেছে। আর পরবর্তী প্রশ্নে চলে যাই। কোনটি সুশাসনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, বা কোনটি সুশাসনের সাথে ইনকম্প্যাটিবল? ইনকম্প্যাটিবল। দুর্নীতিমুক্ত সরকার, রাজনৈতিক কোন্দল, স্বচ্ছতা, জবাবদিহিতা, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অস্তিত্ব। মানে কোনটি সুশাসনের সাথে যায় না? আমরা জানি যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কাজ কি? সবসময় সরকারকে চাপে রাখা, তাদের নিজস্ব গোষ্ঠী স্বার্থ উদ্ধারের জন্য। তারা যাতে নাগরিকের অধিকার বা মানুষের অধিকার যাতে ঠিকভাবে তারা পালন করে। এবং স্বচ্ছতা, জবাবদিহিতা, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য। তারপরে আসি যে রাজনৈতিক কোন্দল, এটা হচ্ছে সুশাসনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এটা হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ। এবং দুর্নীতিমুক্ত সরকার অবশ্যই সুশাসনের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এখানে উত্তর হচ্ছে কি? 17 খ হচ্ছে উত্তর। পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে সুশাসন বা গুড গভর্নেন্স প্রতিষ্ঠার ফলে কোনটি কি হয়? সরকারি কাজে দক্ষতা বৃদ্ধি পায়, স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত হয়। তোমরা জানাও তো 18 উত্তর কি হবে? সবাই কমেন্টে জানাও 18 উত্তর কি হবে। সুশাসন প্রতিষ্ঠার ফলে কি কি হয়? সবাই জানাও 18 উত্তর কি হবে। 18 উত্তর হবে সুশাসন প্রতিষ্ঠার ফলে সরকারি কাজে দক্ষতা বৃদ্ধি পায়। তোমরা জানো যদি সুশাসন বা সুশাসন কায়েম হয় তখন সবার কাজের মধ্যে একটা গতিশীলতা থাকে, তার মানে সরকারি কাজে অবশ্যই দক্ষতা বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। যখন ওই যে বিচার বিভাগ, আইন বিভাগ এবং শাসন বিভাগ 3টা বিভাগ পৃথক থাকবে তখন কিন্তু স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, এবং বিচারপতিরা সঠিক রায় দিতে পারবে, এখানে কোনো বায়াসনেস থাকবে না।
পরবর্তীতে হচ্ছে স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি এবং জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি। অবশ্যই এটা হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এই দুটো হচ্ছে সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য, অর্থাৎ স্বচ্ছতা জবাবদিহিতা দুটোই নিশ্চিত হবে। তাহলে আমাদের 18 উত্তর হবে কি ঘ, 1 2 ও 3 তিনটি। পরবর্তীতে হচ্ছে টিআই এর পূর্ণরূপ কি? টিআই হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল, ট্রান্সলেট ইন্টারন্যাশনাল এবং ট্রান্সপারেন্সি ইন্টেনকম। তোমরা কমেন্টে জানাও তো টিআই এর পূর্ণরূপ কি এবং টিআই কোথায় অবস্থিত। টিআই এর পূর্ণরূপ হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ঠিক আছে। এটি অবস্থিত হচ্ছে বার্লিন, জার্মানি। বার্লিন, জার্মানি হচ্ছে এর সদর দপ্তর। এর কাজ কি? এটি হচ্ছে একটি আন্তর্জাতিক বেসরকারি অলাভজনক সংস্থা। এটি বিশ্বব্যাপী দুর্নীতি প্রতিরোধে কাজ করে এবং বিভিন্ন রিপোর্ট প্রকাশ করে বা সিপিআই রিপোর্ট প্রকাশ করে, দুর্নীতি বিষয়ক সূচক। টিআই এর কাজ। তাহলে টিআই মানে কি? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং এর সদর দপ্তর বার্লিনে, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী কি বলা হয়েছে? কোনটি ছাড়া সুশাসন পরিকল্পনা করা যায় না, বা কোনটি ছাড়া সুশাসন কল্পনা করা যায় না? গণতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, সমাজতন্ত্র। আমরা জানি রাজতন্ত্র বা মোনার্কি। মোনার্কিতে কি হয়? একমাত্র রাজা বা রানী তিনি হন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান, কিন্তু রাষ্ট্রপ্রধানই হয়। এবং হচ্ছে প্রজাতন্ত্র, এই প্রজাতন্ত্রে নির্বাচিত হয় সরকার পরোক্ষ ভোটে, প্রত্যক্ষ ভোটে হয় না, হয় কি ভোটে? পরোক্ষ। এবং হচ্ছে সমাজতন্ত্র, আমরা জানি সমাজতন্ত্রে কোনো ব্যক্তি মালিকানা থাকে না, সরকারই হচ্ছে সকল সম্পত্তির এবং সবকিছুর মালিক সমাজতন্ত্র। অর্থাৎ গণতন্ত্র কি বলা হয়? ডেমোক্রেসি বা গণতন্ত্র, এটা হচ্ছে জনগণের শাসন। অর্থাৎ তাহলে কোনটি ছাড়া সুশাসন পরিকল্পনা করা যায় না? গণতন্ত্র। আমরা জানি যে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা রয়েছে এবং গণতন্ত্র রয়েছে, অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে গণতন্ত্র অবশ্যই কার্যকর। পরবর্তীতে আমরা যাই যে মূল্যবোধের নির্ধারক কোনটি? তোমরা জানো তো কমেন্টে, মূল্যবোধের নির্ধারক কোনটি? নৈতিকতা, ধর্ম, আচরণ, আইন। তোমরা কমেন্টে জানাও মূল্যবোধের নির্ধারক কোনটি। আচ্ছা, তোমরা তো এখন তোমাদের এইচএসসি পরীক্ষা প্রায় শেষের দিকে, আর কিছুদিন পরে তোমাদের অ্যাডমিশন যুদ্ধ শুরু হবে। এবং অ্যাডমিশন যুদ্ধে 3টি সাবজেক্টের মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে আমরা জানি ইংরেজি। ইংরেজির জন্য তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই আমি নিজেও ইমন ভাইয়ের স্টুডেন্ট ছিলাম, এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি। এবং এই যে ইমনস ফাইনাল সাজেশন অন ইংলিশ, এই বইটির কার্যকারিতা অপরিসীম। তোমাদের ইংরেজির যে কঠিন সমস্যাকে সহজ করার জন্য ইমনস ফাইনাল সাজেশন অন ইংলিশ বইটির কার্যকারিতা অনেক, এবং একই সাথে এর সাথে কি 50টি মডেল টেস্ট। এই বইটি একদম ফ্রি। তাহলে তোমরা ইংরেজি সমস্যার সমাধানের জন্য অবশ্যই ইমন ভাই শরণাপন্ন হবে, এবং এই ইমনস ফাইনাল সাজেশন অন ইংলিশ বইটি অবশ্যই তোমরা নিবে, কারণ এটা রকমারিতে পাওয়া যাচ্ছে। পরবর্তীতে এই যে মূল্যবোধের নির্ধারক কোনটি? নৈতিকতা। নৈতিকতা বা মরালিটি হচ্ছে মূল্যবোধের নির্ধারক। কি? মরালিটি। মরালিটি হচ্ছে মূল্যবোধের নির্ধারক। পরবর্তী প্রশ্নে আমরা যাই, আইনের শাসন কোন মূল্যবোধকে শক্তিশালী করে? আইনের শাসন গণতান্ত্রিক, সামাজিক, রাজনৈতিক, ব্যক্তিগত। আইন শাসন মানে কি? রুল অফ ল। রুল অফ ল। রুল অফ ল, ঠিক আছে। আইনের শাসন কোন মূল্যবোধ? আমরা জানি যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, আইনের শাসন বা রুল অফ ল, এটা হচ্ছে অবশ্যই এটা অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ তাহলে এখানে উত্তর হবে গণতান্ত্রিক। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইনের শাসন মূল্যবোধকে শক্তিশালী করে। পরবর্তী প্রশ্নে আমরা যাই, অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি? অ্যাকর্ডিং টু প্রফেসর হল্যান্ড, আইনের উৎস কয়টি? আইনের উৎস হচ্ছে 6টি। আমরা আইনের উৎস মানে কি জানি? মানে কিভাবে এই যে বর্তমানে আইন, আইন কোথা থেকে এসেছে, এটা হচ্ছে উৎস। মানে প্রাচীনকালে বিভিন্ন প্রথা বা কনভেনশন, বিভিন্ন প্রথা বা কনভেনশন, এখান থেকে আসছে কি? আইন। এবং হচ্ছে তৎকালীন সময়ে যে বিভিন্ন ট্রাইব বা বিভিন্ন বিচার কার্য হতো যে সম্প্রদায়গুলোর মধ্যে, সেখান থেকে বিভিন্ন আইন বা প্রথা থেকে আইন আসছে। এছাড়া আরো বিভিন্ন মাধ্যম। বর্তমানে আধুনিক যুগে আইনের উৎস হচ্ছে আইনসভা। তাহলে অধ্যাপক হল্যান্ডের মধ্যে আইনের উৎস কয়টি? 6টি। পরবর্তী প্রশ্নে যাই, অবাধ স্বাধীনতা কিসের নামান্তর? অবাধ স্বাধীনতা কিসের নামান্তর? অধিকার, ব্যক্তি স্বাধীনতা, আইনি শাসন, স্বেচ্ছাচারিতা। তোমরা এটা কমেন্টে জানাও তো, অবাধ স্বাধীনতা কিসের নামান্তর? কমেন্টে জানাও। 24-এর কি হবে উত্তর? সবাই 24 উত্তর কমেন্ট করো, এবং লাইভটি বেশি বেশি শেয়ার করে দাও, এবং ফ্রেন্ডদেরকে মেনশন করো। কমেন্টে জানাও অবাধ স্বাধীনতা কিসের নামান্তর।
অবাধ স্বাধীনতা হচ্ছে স্বেচ্ছাচারিতা, মানে অতিরিক্ত স্বাধীনতার কারণে স্বেচ্ছাচারিতার সৃষ্টি হয়। তাহলে কি হবে 24-এর ক অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাই আমরা। আইন মূলত কোন শব্দ থেকে এসেছে? আইন মূলত কোন শব্দ থেকে এসেছে? জার্মানি, আরবি, রোমান, ফার্সি। জানো তো আইন মূলত কোন শব্দ থেকে এসেছে? আইন এসেছে ফার্সি শব্দ থেকে। ফার্সি শব্দ থেকে আইন এসেছে। তারপর হচ্ছে লিবার্টি কোন ভাষা থেকে এসেছে? লিবার্টি এসেছে ল্যাটিন শব্দ লিবার থেকে। ল্যাটিন শব্দ লিবার থেকে লিবার্টি শব্দের উৎপত্তি। মানে লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা, আর লিবার শব্দ অর্থ হচ্ছে মুক্ত বা স্বাধীন। মুক্ত বা স্বাধীন। তারপরে যদি পরীক্ষায় আসে প্রশ্ন যে লিবার কোন শব্দ, কোন ভাষার শব্দ, এটাও ল্যাটিন। লিবার্টি দুটো হচ্ছে, লিবার হচ্ছে ল্যাটিন শব্দ, ঠিক আছে? তাহলে লিবার্টি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন ভাষা থেকে। পরবর্তী প্রশ্নে আমরা যাই। আধুনিক কালে আইনের উৎস কোনটি? একটু আগে তোমাদেরকে বলেছি যে আধুনিক কালে আইনের উৎস কোনটি এবং প্রাচীন কালে কোনগুলো ছিল। প্রাচীন কালে এই যে বিচারকের রায়, ন্যায়বোধ, প্রথা, এই তিনটি হচ্ছে প্রাচীন কালের আইনের প্রধান উৎস ছিল। কিন্তু বর্তমানে আইন পরিষদ বা এই যে পার্লামেন্টে কিন্তু সকল প্রকার আইন রচিত হয় বা আইন প্রণয়ন করা হয়। তাহলে আধুনিক কালে আইনের উৎস হবে আইন পরিষদ। পরবর্তী প্রশ্ন যাই। ল ইজ দা কমান্ড অফ দা সোভারেন। উক্তিটি কার? উড্রো উইলসন, জন অস্টিন, অধ্যাপক গ্যাটেল এবং টমাস হবস। সবাই কমেন্ট করো 28 এর উত্তর কি হবে? ল ইজ দা কমান্ড অফ দা সভরেন। উক্তিটি কার? সবাই লাইভটি বেশি বেশি শেয়ার করো। ল ইজ দা কমান্ড অফ দা সভরেন উক্তিটি হচ্ছে জন অস্টিনের। পরবর্তীতে আমরা দেখি কোন দেশের আইন প্রথা নির্ভর। একটু আগে বলেছি যে দীর্ঘদিনের প্রচলিত রীতিনীতি সেই প্রথা থেকেই বর্তমানে আইন হয়। এটা হচ্ছে প্রাচীন কালের। কিন্তু বর্তমানে এমনও দেশ আছে যেই দেশের আইন হচ্ছে প্রথা নির্ভর। কমেন্টে জানাও কোনটি? যুক্তরাষ্ট্রের আইন প্রথা নির্ভর নয়, ফ্রান্সেরও নয়, সৌদি আরবেরও নয়, তবে যুক্তরাজ্য এবং সৌদি আরব দুইটাই তাদের কোনো সংবিধান নাই, তাদের নির্দিষ্ট কোনো সংবিধান নাই। তাদেরকে যদি বলা হয় বাংলাদেশে একটি সংবিধান আছে, আমাদেরকে যদি বলা হয় আপনাদের সংবিধান দেখেন, আমরা দেখাতে পারবো। কিন্তু এই যুক্তরাজ্য এবং সৌদি আরবের নির্দিষ্ট নাই। তবে এখানে কোন দেশের আইন প্রথা নির্ভর, এটার উত্তর হবে যুক্তরাজ্য। এই যে কনভেনশনের উপর নির্ভর করে তাদের শাসন কার্য চলমান এবং তাদের এই কনভেনশন হচ্ছে দীর্ঘদিনের। বর্তমানে যদি এই কনভেনশনকে বাতিল করে নতুন কোনো আইন প্রণয়ন বা সৃষ্টি করতে যায় তাহলে তাদের নাগরিকদের মধ্যে অন্যরকম একটা চাঞ্চল্য সৃষ্টি হবে, যার কারণে এখনো এই প্রথা নির্ভর যুক্তরাজ্য। পরবর্তী প্রশ্নে যাই আমরা। আইন হলো আবেগ বর্জিত যুক্তি। উক্তিটি কার? রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল, প্লেটো, অস্টিন, গ্যাটেল। উত্তর কি হবে? আইন হলো আবেগ বর্জিত যুক্তি। উক্তিটি কার? সঠিক উত্তর হবে অ্যারিস্টটল। পরবর্তী প্রশ্নে যাই। আইএসপি এর পূর্ণরূপ কি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ইন্টারনেট সার্ভিস প্রজেক্ট, ইন্টারন্যাশনাল সার্ভিস প্রোভাইডার এবং ইন্টারনেট সার্ভিস প্রোটোকল। সবাই কমেন্টে জানাও আইএসপি এর পূর্ণরূপ কি। সবাই লাইভটি বেশি বেশি শেয়ার করে দাও আর কমেন্টে ফ্রেন্ডদেরকে মেনশন করো। আইএসপি এর পূর্ণরূপ হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ 31 এর উত্তর হচ্ছে ক। পরবর্তী প্রশ্ন দেখি আমরা। ই গভর্নেন্স বা ইলেকট্রনিক গভর্নেন্স। ই গভর্নেন্সের মূল কাজ কি? নাগরিক সেবা বৃদ্ধি, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্য সেবার উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন। উত্তর কি হবে? ই গভর্নেন্স হচ্ছে ইলেকট্রনিক প্রক্রিয়ায় বা এই ইন্টারনেটের মাধ্যমে এই যে গভর্নেন্স বা সরকারের যে জনগণের সেবা, এটা অত্যন্ত সহজতর করা এবং খুব দ্রুত করা। বুঝছো? তার মানে ই গভর্নেন্সের মূল কাজ কি? নাগরিকের সেবা বৃদ্ধি। পরবর্তী প্রশ্নে যাই আমরা। ই সেবার অর্থ এই মাত্র বললাম, ইটা হচ্ছে ইলেকট্রনিক। ই থাকা মানে অধিকাংশ হয় ইলেকট্রনিক। তাহলে উত্তর হবে এখানে ইজি সার্ভিস হবে না, ইফেক্টিভ সার্ভিস হবে না, ইলেকট্রনিক সার্ভিস হবে। ইলেকট্রিক সার্ভিসও বাদ। তাহলে উত্তর হচ্ছে কি? 33 এর গ, ইলেকট্রনিক সার্ভিস। পরবর্তী প্রশ্নে যাই আমরা। ই গভর্নেন্সের প্রতিবন্ধকতা কি? মানে প্রধান অন্তরাবে বাধা পায় কোথায় ই গভর্নেন্স? দক্ষ প্রশাসন, কার্যকর সংবাদ, ইলেকট্রনিক সামগ্রীর উৎপাদন ও বাণিজ্য অনগ্রসরতা এবং জনগণের ব্যাপক অংশগ্রহণ। সবাই উত্তর কমেন্ট করো। 34 এর উত্তর কি হবে?
ই গভর্নেন্সের প্রতিবন্ধকতা হচ্ছে ইলেকট্রনিক সামগ্রীর উৎপাদন বা বাণিজ্যে অনগ্রসরতা। এটা হচ্ছে 34-এর উত্তর। আর পরবর্তী প্রশ্নে যাই। ই গভর্নেন্স এর মূল উদ্দেশ্য কি? সুশাসন প্রতিষ্ঠা, জনকল্যাণ, দক্ষতা বৃদ্ধি, গতিশীলতা আনয়ন। এই যে দক্ষতা বৃদ্ধি, গতিশীলতা, জনকল্যাণ, তিনটাই কিন্তু উত্তর হয়, কিন্তু সবকয়টা উত্তরই বা এই তিনটার প্রধান কাজ কি? এই যে সুশাসন প্রতিষ্ঠা, এই তিনটা এই কাজে ব্যবহৃত হয়। তাহলে এখানে উত্তর হবে কি? ই গভর্নেন্সের মূল উদ্দেশ্য সুশাসন প্রতিষ্ঠা বা 35-এর ক হচ্ছে উত্তর। পরবর্তীতে ই গভর্নেন্সের অন্যতম বাহন কোনটি? ইউটিউব, ফেসবুক, ইমেইল, ইন্টারনেট। ইতিপূর্বে আমি এটা বলেছি, তোমরা জানাও তো ই গভর্নেন্সের অন্যতম বাহন কি হবে? ইন্টারনেটের মাধ্যমেই এই ই গভর্নেন্সটা সহজতর হয়, অর্থাৎ উত্তর হবে ইন্টারনেট। 36-এর ঘ। পরবর্তী প্রশ্ন হচ্ছে ই গভর্নেন্সকে স্মার্ট গভর্নমেন্ট কে বলেছেন? ই গভর্নেন্সকে স্মার্ট গভর্নমেন্ট কে বলেছেন? চন্দ্রবাবু নাইডু, এপিজে আব্দুল কালাম, মমতা ব্যানার্জি এবং জগদীশ চন্দ্র বসু। সবাই কমেন্টে জানাও ই গভর্নেন্সকে স্মার্ট গভর্নমেন্ট কে বলেছেন। 37-এর সঠিক উত্তর হবে চন্দ্রবাবু নাইডু। পরবর্তী প্রশ্নে ই গভর্নেন্সের স্তর কয়টি? ই গভর্নেন্সের স্তর হচ্ছে 4টি। 39 নাম্বার আছে বাংলাদেশ তথ্য অধিকার আইন পাস হয় কবে? 2006, 7, 9, 11। বাংলাদেশ তথ্য অধিকার আইন বা এই যে তথ্যের যে জার্নাল আছে সেখানে নাগরিকের অধিকারের প্রবেশের অধিকার আছে, মানে যে কেউ চাইলে বাংলাদেশের যে কোনো সরকারের সকল বিষয়ের তথ্য দেখতে পারবে যেটা নাগরিকের সেবার কাজে বা দেশের উন্নয়নের কাজে ব্যবহৃত হয়। এই যে তথ্য অধিকার আইন বা সকলের তথ্য প্রাপ্তির অধিকার, এই আইনটা পাশ হয় কত সালে? 2009 সালে। এটি পাশের তথ্য অধিকার আইন, এটা কিন্তু পরীক্ষা অনেকবার আসে, প্রত্যেক বছরই এই প্রশ্নটা আসে, এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ 3 স্টার। এটা বাংলাদেশ তথ্য অধিকার আইন পাশ হয় 2009 সালে। পরবর্তী প্রশ্ন যাই আমরা। 1948 সালের কোন তারিখ হতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়? 1948 সালের কোন তারিখ? 8 ডিসেম্বর, 10 ডিসেম্বর, 18 ডিসেম্বর, 20 ডিসেম্বর। এটা তোমরা অধিকাংশ মানুষই জানো, বলো তো কমেন্টে জানাও আমাকে 1948 সালের কোন তারিখ হতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়? সঠিক উত্তর হবে 10 ডিসেম্বর। 10 ডিসেম্বর হতে মানবাধিকার দিবস পালিত হয়। পরবর্তী প্রশ্ন, আইন মেনে চলা নাগরিকের কি বা আইন মেনে চলা নাগরিকের জন্য কি? দায়িত্ব, কর্তব্য, দেশাত্মবোধ, অধিকার। আমরা জানি আমরা যদি আইন মেনে চলি, যেমন যেই সব আইন প্রণয়ন করা হয়েছে যে এটা করা যাবে না বা এটা করা যাবে না, এগুলো যদি মেনে চলি তাহলে কিন্তু আমাদের জন্য যে সকল সুযোগ সুবিধা রয়েছে সেটি সরকার আমাদেরকে দেয়। এই জন্য আইন মানা আমাদের জন্য দায়িত্ব। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা যাই। মানবাধিকারের স্বীকৃতিদাতা প্রতিষ্ঠান কোনটি? স্ব রাষ্ট্র, বিচার বিভাগ, আন্তর্জাতিক আদালত, জাতিসংঘ। আমরা দেখলাম 1948 সালের 10 ডিসেম্বর জাতিসংঘ ওই যে যেটা বলে এই যেখানে 1948 সালের 10 ডিসেম্বর থেকে মানবাধিকার দিবস পালিত হয়, এটা জাতিসংঘ কর্তৃক। তাহলে এখানে উত্তর হবে মানবাধিকারের স্বীকৃতিদাতা প্রতিষ্ঠান হচ্ছে জাতিসংঘ বা ইউএন বা ইউনাইটেড নেশনস। ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনস। পরবর্তী প্রশ্ন আমরা দেখি 43 নাম্বার। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা কোন ধরনের অধিকার? নৈতিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক। আমরা জানি নির্বাচন বা পলিটিক্স, ইলেকশন, নির্বাচনের ইলেকশন বা পলিটিক্স, এই জাতীয় জিনিস এটা কোন অধিকার? নৈতিক না, সামাজিক না, অর্থনৈতিক না, এটা হবে রাজনৈতিক। অর্থাৎ 43-এর উত্তর হবে রাজনৈতিক, অর্থাৎ গ নম্বর হবে উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, নিচের কোনটি কর্তব্যের পরিপূরক? আমরা জানি যে অধিকার ও কর্তব্য একে অপরের পরিপূরক। কি কি? অধিকার এবং কর্তব্য। অধিকার সমান কর্তব্য, অর্থাৎ একে অপরের পরিপূরক, মানে একটি ছাড়া অন্যটি চলে না। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, মৌলিক অধিকারের রক্ষক কোনটি? সংবিধান, জাতিসংঘ, সরকার, সমাজ। সবাই কমেন্টে জানাও মৌলিক অধিকারের রক্ষক কোনটি? মৌলিক অধিকারের রক্ষক হচ্ছে সংবিধান বা কনস্টিটিউশন। কনস্টিটিউশন, আমরা জানি যে কনস্টিটিউশন ইজ দা সুপ্রিম ল অফ দা স্টেট, অর্থাৎ সংবিধান হচ্ছে একটি দেশের সর্বোচ্চ আইন বা দলিল।
আমাদের সংবিধান কার্যকর হয় 1972 সালের 16 ডিসেম্বর। 1972 সালের 16 ডিসেম্বর আমাদের সংবিধান কার্যকর হয়, অর্থাৎ বিজয় লাভের 1 বছর পরে। এই সংবিধান হচ্ছে মৌলিক অধিকারের রক্ষক, এবং এই সংবিধানের রক্ষক বলতো কে? আমরা তো জানি যে আমাদের মৌলিক অধিকার রক্ষা করে সংবিধান, তাহলে সংবিধানকে কে রক্ষা করে? সংবিধানকে রক্ষা করে বিচার বিভাগ। বিচার বিভাগ, আরো নির্দিষ্ট করে বললে সুপ্রিম কোর্ট। যদি অপশনে থাকে যে সংবিধানকে কে রক্ষা করে বা সংবিধানের রক্ষক কে, বিচার বিভাগ থাকলে বিচার বিভাগ উত্তর, না থাকলে সুপ্রিম কোর্ট উত্তর। পরবর্তী প্রশ্নে যাই আমরা। তথ্য অধিকার আইনের উদ্দেশ্য কি? ওই যে একটু আগে বললাম যে 2009 সালে তথ্য অধিকার আইন কার্যকর হয়, তাহলে তথ্য অধিকার আইনের উদ্দেশ্যটা কি আসলে? সুশাসন প্রতিষ্ঠা করা, স্বচ্ছতা প্রতিষ্ঠা করা, নাগরিক অধিকার নিশ্চিত করা, কোনটি? অবশ্যই তথ্য অধিকার আইন সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, এবং স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এবং নাগরিক অধিকার নিশ্চিত করা। অর্থাৎ উত্তর হবে 1, 2 এবং 3, তিনটি হবে উত্তর এখানে। দেশ রক্ষার কাজে অংশগ্রহণ করা কোন ধরনের অধিকার? সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, নৈতিক। এই প্রশ্নটা অনেক ট্রিকি, তোমরা ভেবেচিন্তে উত্তর দাও। 47 এর উত্তর কি হবে? সবাই জানাও 47 এর উত্তর কি হবে? সবাই জানাও 47 এর উত্তর কি হবে? দেশ রক্ষার কাজে অংশগ্রহণ কোন ধরনের অধিকার? আমরা জানি স্টেট ইজ এ পলিটিক্যাল বিং। স্টেট ইজ আ পলিটিক্যাল বিং, পলিটিক্যাল ইনস্টিটিউশন, মানে রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। অর্থাৎ রাষ্ট্র যেহেতু রাজনৈতিক প্রতিষ্ঠান, তাহলে দেশ রক্ষার কাজও কি হবে? এটা হবে রাজনৈতিক অধিকার। ঠিক আছে, 47 এর খ। পরবর্তী প্রশ্ন দেখি আমরা। কোনটি নাগরিকের রাজনৈতিক অধিকার? সম্পত্তি লাভের অধিকার, শিক্ষা, ন্যায্য মজুরি লাভ, সরকারি চাকরি। এই দেখো সরকারি আছে, এই যে শব্দটা আছে না, এই শব্দ দ্বারা কিন্তু বুঝতে পারতেছো যে এটা রাজনৈতিক অধিকার। ঠিক আছে, কোনটি নাগরিকের রাজনৈতিক অধিকার? এটা উত্তর হবে সরকারি চাকরি লাভ। এই যে তোমাদের বিগত 3-4টা কোশ্চেন দেখালাম যে রাজনৈতিক অধিকার কোনটি, সামাজিক, অর্থনৈতিক, এগুলাই কিন্তু পরীক্ষায় বারংবার আসে। এই প্রশ্ন এইটা অনেকবার আসছে, অনেকবার, এটা 3 স্টার, অনেকবার আসছে এই কোশ্চেনটা, যে সরকারি চাকরি লাভের অধিকার কোন অধিকার? এটা হচ্ছে রাজনৈতিক অধিকার। পরবর্তী প্রশ্ন আমরা দেখি। ইউএনডিপি, ইউএনডিপি এর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রজেক্ট, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট পারফরম্যান্স, ইউনাইটেড নেশনস ডোমেস্টিক প্রজেক্ট, এবং শেষে আছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তোমরা কমেন্টে জানাও তো ইউএনডিপি এর পূর্ণরূপ কি? ইউএনডিপি এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা হচ্ছে ইউএন এর একটি শাখা, এবং এই ইউএনডিপি কিন্তু অনেক, বাংলাদেশে অনেক শাখা আছে, এবং এটি জনগণের কল্যাণে অনেক কাজ করে থাকে। এই ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এই যে আমরা দেখছি ডেভেলপমেন্ট মানে অনেক উন্নয়নমূলক কাজে করে। এই যে ইউএনডিপি উন্নয়নমূলক কাজের সাথে তারা জড়িত। পরবর্তীতে আমরা দেখি যে পরবর্তী প্রশ্ন কি আছে? প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি কি? জাতীয় সংসদ, রাজনৈতিক দল, আমলাতন্ত্র, স্বাধীন বিচার বিভাগ। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র হচ্ছে মানে বর্তমানে যেই, মানে আমরা তো প্রিমিটিভ থেকে বর্তমানে যে আধুনিক গণতন্ত্রে এসেছি, এটার মূল ভিত্তি কি? রাজনৈতিক দল। রাজনৈতিক দল কি করে? আমরা জানি যে গণতন্ত্র হচ্ছে জনগণের কথাই হচ্ছে আসল কথা, বা জনগণের শাসন। ডেমোক্রেসি হচ্ছে জনগণের শাসন। এই ক্ষেত্রে আমরা জনগণ, যেহেতু জনগণের শাসন বা জনগণই রাষ্ট্র চালায়, তাহলে এই যে আমাদের দেশে যে এত জনসংখ্যা হবে, এত মানুষ, সবার পক্ষে কিন্তু রাষ্ট্র চালানো সম্ভব না। এজন্য কি করে তারা? তাদের নির্বাচনী এলাকায় তারা কি করে? রিপ্রেজেন্টেটিভ ইলেক্টেড করে বা রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করে। এই যে আমরা দেখলাম সংসদ নির্বাচন হয়, এক্ষেত্রে তারা কি করে? যে প্রতিনিধিকে তারা নির্বাচিত করে, তারা হচ্ছে আমাদের বা জনগণের কথা তারা মানে কি উত্থাপন করে সংসদে। মানে জনগণের সবার তো অংশগ্রহণ করা যায় না, এজন্য তাদের পক্ষ থেকে একটা রিপ্রেজেন্টেটিভকে পাশ করানো হয়। ঠিক একইভাবে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূল ভিত্তি কি? রাজনৈতিক দল, কারণ এই যে তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, এই জন্য এটা উত্তর। পরবর্তীতে আমরা দেখি
স্যার তোমরা একটু লাইনে থাকো। কোন ভাই সেট কইরা 50 এর পরে মোবাইল সব দেয় বলে হাতে রাখেন। তোমাদের এইচএসসি পরীক্ষা প্রায় শেষ প্রান্তে, অর্থাৎ তোমাদের আর কিছু পরীক্ষা বাকি আছে, তারপরে তোমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাডমিশন টেস্ট শুরু। এবং তোমাদের অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে এই যে ইমন্স ফাইনাল সাজেশন ইংলিশ, এই বইটি অনেক কার্যকর, অনেক গুরুত্বপূর্ণ। এই বইটির সাথে তোমরা কি পাচ্ছ, একটি 50টি মডেল টেস্ট ফ্রি। অর্থাৎ তোমরা যারা ইংরেজিতে সমস্যা আছে তাদের জন্য ইমন্স ফাইনাল সাজেশন অন ইংলিশ বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এই বইটি নিকটস্থ লাইব্রেরি এবং রকমারি থেকে কিন্তু অর্ডার করতে পারো। এবং ইংরেজি আমরা জানি অ্যাডমিশনে 3টি সাবজেক্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইংরেজি বা কঠিন। তাহলে আমরা কি করব, ইংরেজির জন্য ইমন ভাইয়ের পেজে আমরা নক দিতে পারি। অনলাইন এবং অফলাইন দুটি ব্যাচই মানে তোমাদের জন্য সুযোগ রয়েছে। এবং ইমন্স ফাইনাল সাজেশন ইংলিশ বইটি আমরা সেকেন্ড পার্ট অন করতেছি। মোট 100টি এমসিকিউ, তার মধ্যে 50টা আমরা করেছি, বাকি 50টা এখন করব। তো ক্লাস কেমন লাগতেছে সব একটু কমেন্ট করে জানাবা, সব একটু কমেন্ট করবা ক্লাসটি কেমন লাগতেছে। যারা ক্লাসটি শেয়ার করেছো তারা কিন্তু অবশ্যই পিডিএফটা পাবা, আর যারা শেয়ার করোনি তারা পিডিএফ পাবা না, কারণ এরা অকৃতজ্ঞ। এই যে এত কষ্ট করে ক্লাস নেওয়া, এত কষ্ট করে তোমাদের জন্য স্লাইড তৈরি করা, এত কষ্ট করে এখানে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করে ক্লাস নেওয়া, তোমরা যদি এগুলো গুরুত্ব না দাও, দ্যাট আনএক্সপেক্টেড। ক্লিয়ার? সো আমি আশা করি যে তোমরা সবাই অবশ্যই ক্লাসে শেয়ার করে দিবা। আর তোমরা কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ এবার একটু সবাই একটু কমেন্ট করে জানাও তো। তোমরা কে কোন বোর্ড থেকে এবার পরীক্ষা দিচ্ছ সব একটু কমেন্ট করো। আচ্ছা, একটা বিষয় হচ্ছে এইচএসসি পরীক্ষার পরে তোমার লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু অ্যাডমিশন টেস্ট। এই অ্যাডমিশন টেস্ট তোমরা যারা দিতে চাও, ইনশাআল্লাহ আমি ইমন স্যার অনলাইন এবং অফলাইন দুইভাবে ইংরেজি পড়াচ্ছি। তোমাদের যদি কারো দরকার হয় অবশ্যই আমাকে নক দিবা। অফলাইন আমরা ফার্মগেটে পড়াচ্ছি, অনলাইনে তুমি যে কোনো জায়গা থেকে পড়তে পারবে। ক্লিয়ার? আচ্ছা, আর তোমাদের অবশ্যই অনলাইন অফলাইনে পড়তে হলে এখন থেকে তোমাকে যোগাযোগ করতে হবে, কারণ তুমি যদি পরে যোগাযোগ করো তখন তুমি দেখবা যে আর কি বলতো সিট পাচ্ছ না, কারণ ফুলফিল হয়ে যাচ্ছে। ক্লিয়ার? সো যারা পড়বা আমাকে দ্রুত নক দিবা। আচ্ছা, ভালো লাগছে, মাইনুল ইসলাম বলেছে ভালো লাগছে, ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা সেকেন্ড পার্ট এখন চলে যাব। দেখছো ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় থার্ড, জাহাঙ্গীরনগর ফার্স্ট, বিইপিতে ফার্স্ট, অনলি ইমন স্যার। সো অ্যাডমিশন তোমার এইচএসসি আর অ্যাডমিশন কিন্তু এক না, বি কেয়ারফুল। অ্যাডমিশন কার কাছে পড়তে হবে একটু ভেবে চিন্তে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। এবং এই বইটার কথা তো রিয়াদ বললো, এই বইটা তোমরা তোমাদের নিকটস্থ যে কোনো লাইব্রেরি থেকে অথবা অনলাইনে রকমারি থেকে সংগ্রহ করবো, বা ইমন্স ফাইনাল সাজেশন অন ইংলিশ। কারণ ঢাবিতে পাস করতে লাগে 5, সেখানে 15টার মধ্যে সরাসরি 12টা কভার, আর কি দরকার মানবিকে। সো আমরা 51 থেকে শুরু করছি এখন। হ্যাঁ, আর যারা পড়বা তারা হচ্ছে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দাও যে স্যার আমি আপনার কাছে অফলাইনে এবং অনলাইনে পড়বো, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবে। ঠিক আছে? ওকে। তোমরা সবাই লাইভটি বেশি বেশি শেয়ার করো এবং ফ্রেন্ডদেরকে মেনশন করো। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। 51 নম্বর কোশ্চেন, স্বার্থ গোষ্ঠীর মূল লক্ষ্য কি? স্বার্থ গোষ্ঠীকে বলা হয় প্রেসার গ্রুপ। কি গ্রুপ? প্রেসার গ্রুপ। স্বার্থ গোষ্ঠীর মূল লক্ষ্য কি? জনস্বার্থ রক্ষা করা? না। রাষ্ট্রের স্বার্থ? না। গোষ্ঠী স্বার্থ, সম অধিকার? উত্তর হবে গোষ্ঠী স্বার্থ। আমাদেরকে পূর্বেই বলেছি যে প্রেসার পার্টি বা চাপ সৃষ্টিকারী জনগোষ্ঠীর তারা মেইন তাদের নিজস্ব স্বার্থ রক্ষা বা নিজস্ব গোষ্ঠী স্বার্থ রক্ষার জন্য তারা সরকারকে প্রেসারাইজ করে। ঠিক আছে? তাহলে এটা হবে উত্তর গ। তোমরা সবাই লাইভটি শেয়ার করে দাও বেশি বেশি। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই।
কোন দেশে দ্বিদলীয় বা দুটি দল প্রধান দল রাজনৈতিক ব্যবস্থা রয়েছে? এখানে বোঝায় দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা বলতে বোঝায় যে কোন দেশে দুটি রাজনৈতিক দলই প্রধান। আমাদের দেশে কি দেখি আমরা? আমাদের দেশে বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ অনেক রাজনৈতিক দল রয়েছে। মানে আমাদের বাংলাদেশ হচ্ছে বহুদলীয় শাসন ব্যবস্থা, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান। কোন দেশে দ্বিদলীয় আছে? যুক্তরাষ্ট্র, বাংলাদেশ তো হবে না, ভারতও বহুদল আছে, পাকিস্তান, অর্থাৎ যুক্তরাষ্ট্র হচ্ছে দ্বিদলীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। আমরা দেখি এখানে হচ্ছে যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টি, ডেমোক্রেটিক এবং রিপাবলিকান, ডেমোক্রেটিক এবং রিপাবলিকান এই দুটি হচ্ছে তাদের প্রধান দল। অর্থাৎ এই দুটি দল ব্যতীত যে দল আছে সেখান থেকে কখনোই তারা সরকার গঠন করতে পারে না বা একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে না। অর্থাৎ ঘুরে ফিরে এই দুটি দল থেকে, ডেমোক্রেটিক এবং রিপাবলিকান, এই দুটি দল থেকে ঘুরে ফিরে তাদের প্রেসিডেন্ট নির্বাচিত হয় এবং ভাইস প্রেসিডেন্ট। একই সাথে দ্বিদলীয় সরকার ব্যবস্থা যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য আছে, কারণ যুক্তরাজ্যেও দুটি প্রধান দল আছে। কি পার্টি? লেবার পার্টি, লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টি, লেবার এবং কনজারভেটিভ। ঠিক আছে, তাহলে দ্বিদলীয় সরকার ব্যবস্থা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য দুটি দেশে বিদ্যমান। তারপরে দেখি এছাড়াও অন্যান্য দেশে আছে, তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এই দুটি দেশই বেশি পরীক্ষায় আসে। তারপর আমরা দেখবো যে বাংলাদেশে কোন ধরনের দলীয় ব্যবস্থা বিদ্যমান? একদলীয়, দ্বিদলীয়, বহুদলীয়, নির্দলীয়। মাত্র বললাম যে বাংলাদেশে কোনো দুটি দল প্রধান নয়, একাধিক দল রয়েছে, অর্থাৎ বাংলাদেশ হবে বহুদলীয়। সঠিক উত্তর হবে গ। ঠিক আছে, সঠিক উত্তর হবে গ, 53 গ। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, গণতন্ত্রে ছায়া সরকার কোনটি? সচিবালয় হবে না, সামরিক বাহিনী হবে না, সরকারি দল তো, সরকারি দলই তো হচ্ছে সরকার। অর্থাৎ যারা, যে দল সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তারাই সরকার গঠন করে এবং তারাই হচ্ছে সরকারি দল বা তারাই হচ্ছে প্রধান সরকার। ছায়া সরকার হয় কারা? এই যে বিরোধী দল। আমরা দেখছি যে কয়েকদিন আগে বাংলাদেশে নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে একটি সরকার গঠন হয়েছে, মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে এবং তখন তারা বাজেট পাস করে এবং বিভিন্ন এমপি কে তারা মন্ত্রিত্ব দিয়েছে। এবং তখন আমরা একটা খবর দেখেছি যে বিরোধী দল অর্থাৎ জামায়াত ও এনসিপি জোট তারা ছায়া সরকার বা ছায়া বাজেট এমন পেশ করে। অর্থাৎ সরকারি দলের কোন এক ব্যক্তি প্রধানমন্ত্রী হলে বিরোধী দল থেকে কাউকে প্রধানমন্ত্রী বানানো হয়, কাউকে অর্থমন্ত্রী, কাউকে আইনমন্ত্রী, এভাবে। এটা হচ্ছে ছায়া, ছায়া বাজেটটা হয়, ছায়া সরকার হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা যাই, সরকারি নীতি প্রণয়নে প্রভাব বিস্তারকারী গোষ্ঠীর অপর নাম কি? রাজনৈতিক দল, সুশীল সমাজ, আমলা, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। তোমাদেরকে আমি মাত্র বললাম যে সরকারি নীতি প্রণয়নে প্রভাব বিস্তারকারী, অর্থাৎ প্রভাব বিস্তারকারী গোষ্ঠী, এই গোষ্ঠী থাকলে আমরা বুঝবো যে এটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। অর্থাৎ প্রেসার গ্রুপ। কি গ্রুপ? প্রেসার গ্রুপ। ঠিক আছে, প্রেসার গ্রুপ বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে সরকারি নীতি প্রণয়নে প্রভাব বিস্তারকারী গোষ্ঠী। ঘ নম্বর হবে উত্তর। পরবর্তী প্রশ্নে আমরা যাই, রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য কি? রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য কি? ক্ষমতায় আরোহণ করা, জনমত গঠন করা, কর্মসূচি প্রণয়ন এবং সমস্যা নির্ধারণ। রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য কি থাকে? সমস্যা নির্ধারণ করা না, কর্মসূচি প্রণয়ন ঠিক আছে, কিন্তু জনমত গঠন এটাও ঠিক, তবে তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় আরোহণ করা। মনে করো সে জনমত গঠন করলো, কর্মসূচি প্রণয়ন করলো, কিন্তু যদি ক্ষমতায় আরোহণ করতে না পারলো, সরকার গঠন করতে না পারলো, তাহলে আলটিমেটলি কোনো লাভই নেই। তার মানে রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য, এই যে প্রধান বলছে বা মেইন উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় আরোহণ করা। পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা, নেতৃত্ব বা লিডারশিপ। নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কি? লিডারশিপ। লিডারশিপ, লিডারশিপ। ঠিক আছে, লিডারশিপ। নেতৃত্ব কোন ধরনের গুণ? অর্থনৈতিক হবে না, পারিবারিক হবে না, রাজনৈতিক আর সামাজিক। আমরা জানি যে নেতৃত্ব বা লিডারশিপ, এই যে লিডারশিপ কি করে? লিডারশিপ লিড করে বা নেতৃত্ব দেয়। কোন ক্ষেত্রে আমরা দেখি লিডারশিপ বা নেতৃত্বের গুণটা? সামাজিক ক্ষেত্রে, আমরা রাজনৈতিক ক্ষেত্রে দেখি, কারণ রাজনৈতিক বিভিন্ন নেতা তারা রাজনৈতিক ক্ষেত্রে লিড করে বা তারা তাদের দলের কর্মসূচি প্রণয়ন করে বা জনগণের স্বার্থকে তারা লিড করে বা এগিয়ে নিয়ে যায়। অর্থাৎ নেতৃত্ব হচ্ছে রাজনৈতিক গুণ। পরবর্তী প্রশ্নে আমরা যাই, সংখ্যার ভিত্তিতে রাজনৈতিক দলকে কত ভাগে ভাগ করা যায়? সংখ্যার ভিত্তিতে কত? আমরা জানি যে এই যে একদলীয় রাজনৈতিক দল, ঠিক আছে, সংখ্যার ভিত্তিতে কোন
জানাও তো আমাকে কমেন্টে। একদলীয়, দ্বিদলীয় এবং বহুদলীয়। তাহলে উত্তর হবে 3টি। সংখ্যার ভিত্তিতে রাজনৈতিক দলকে 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখি, গণতন্ত্রের প্রাণ বলা হয় কাকে? সাবসিডিয়ারি গোষ্ঠী হবে না, আমলাতন্ত্র হবে না, গণমাধ্যম হবে না, রাজনৈতিক দল, ঠিক আছে। তাহলে এবার প্রশ্ন আসতে পারে, রাজনৈতিক দল কিভাবে গণতন্ত্রের প্রাণ হয়? আমরা আগে বলেছি যে গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন। তাহলে জনগণ এই ডেমোক্রেসিতে বা গণতন্ত্রে তারা প্রত্যক্ষভাবে তারা অবদান রাখে। এখন জনগণের সবার পক্ষে কিন্তু শাসন কার্যক্রমে অংশগ্রহণ করা ইম্পসিবল। তাহলে তারা কি করে? তারা ওই যে এমপি তারা নির্বাচিত করে বা তাদের রিপ্রেজেন্টেটিভ নির্বাচন করে। এটাই হচ্ছে এভাবেই রাজনৈতিক দল, এবং তাদের কি আছে? প্রত্যেকেরই রাজনৈতিক দল আছে। এই কারণে গণতন্ত্রের প্রাণ বলা হয় রাজনৈতিক দলকে। পরবর্তী প্রশ্নে আমরা যাই, সমাজতান্ত্রিক ব্যবস্থায় কয়টি রাজনৈতিক দল থাকে? সমাজতান্ত্রিক, ঠিক আছে। আমরা জানি যে সমাজতান্ত্রিক বলতে কি বোঝায়? এই শাসন ব্যবস্থায় কোন রাজনৈতিক দল মাত্র একটি মাত্র রাজনৈতিক দল থাকে। এই চীন, বর্তমানে চীন সমাজতন্ত্র বলা যায়, কারণ চীনে কিন্তু একটি মাত্র রাজনৈতিক দল শি জিনপিং, ঠিক আছে। শি জিনপিং হচ্ছে ওখানকার প্রধান। এখন সমাজতান্ত্রিক মানে এখানে সম্পত্তির মালিকানা হচ্ছে সরকারের, মানে কোনো ব্যক্তি মালিকানা বা পুঁজিবাদ থাকে না। পরবর্তী প্রশ্ন আমরা যাই, ক্ষমতা স্বতন্ত্রীকরণ বা সেপারেশন অফ পাওয়ার বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে? ইতিপূর্বে আমি তোমাদেরকে বলেছি ক্ষমতা স্বতন্ত্রীকরণ বা সেপারেশন অফ পাওয়ার নীতির প্রবক্তাকে, এটা হচ্ছে মন্টেস্কু। তার একটা বিখ্যাত বই আছে, বইয়ের নাম কি? দ্য স্পিরিট অফ লজ। এই বিখ্যাত বইয়ে সে সেপারেশন অফ পাওয়ার বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি তিনি ব্যাখ্যা করেছেন। তাহলে উত্তর হচ্ছে কি? গ। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, কোন রাষ্ট্রের আইনসভা এক কক্ষ বিশিষ্ট? কোন রাষ্ট্রে একটি মাত্র আইনসভা রয়েছে? বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর কি হবে? সবাই কমেন্টে জানাও। 62 উত্তর কি হবে? যুক্তরাষ্ট্রে আইনসভা 2 কক্ষ বিশিষ্ট, ঠিক আছে। এটির নাম হচ্ছে কংগ্রেস। যুক্তরাষ্ট্রে এটা। উচ্চ কক্ষের নাম সিনেট এবং নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে। 2 কক্ষ বিশিষ্ট। যুক্তরাজ্যেও 2 কক্ষ বিশিষ্ট, হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্স। ভারতেও 2 কক্ষ বিশিষ্ট, কিন্তু বাংলাদেশ হচ্ছে 1 কক্ষ বিশিষ্ট। আমাদের জাতীয় সংসদ 1 কক্ষ বিশিষ্ট, ঠিক আছে। তবে এখানে কোশ্চেন আসে যে বাংলাদেশের জাতীয় সংসদের অফিশিয়াল নাম কি? এটা হবে হাউস অফ নেশনস, হাউস অফ দ্য নেশন, ঠিক আছে। এটা কিন্তু অনেকবার পরীক্ষা আসে, বিসিএস ও আসছে এই প্রশ্নটা, যে বাংলাদেশের সংসদের বা অফিশিয়াল নাম কি? হাউস অফ দ্য নেশন। এবং বাংলাদেশের সংসদকে বলা হয় পার্লামেন্ট, ঠিক আছে। পরবর্তীতে দেখি, বর্তমান বিশ্বে জনপ্রিয় শাসন ব্যবস্থা কোনটি? বর্তমান বিশ্বে জনপ্রিয় শাসন ব্যবস্থা হচ্ছে স্বৈরতন্ত্র না, রাজতন্ত্র বা মোনার্কি, এটাও হবে না। একনায়কতন্ত্র তো হবে না, একনায়কতন্ত্র বা ডিক্টেটরশিপ। আমরা দেখি উত্তর কোরিয়ায়, কোথায় দেখি আমরা? উত্তর কোরিয়ায় যে একনায়কতন্ত্র। উত্তর কোরিয়া কে আছে? সবাই কমেন্টে জানাও তো। কিম জন উন হচ্ছে একনায়কতন্ত্রের জলযন্ত্র উদাহরণ। ডিক্টেটরশিপ মানে ওই যে ফরাসি বিপ্লবের সময় চতুর্দশ লুই বলেছিলেন যে আমি রাষ্ট্র, আই এম দ্য স্টেট। ঠিক একই ভাবে কিম জন উন তিনি হচ্ছে সবকিছুর প্রধান। ওই দেশে কোনো গণতন্ত্র নাই, ওখানে হচ্ছে একনায়কতন্ত্র বা ডিক্টেটরশিপ, ঠিক আছে। ওখানে এমন সিস্টেম আছে যে সেলুনে চুল কাটার জন্য ফিক্সড আছে, এই কয়টার বাহিরে বা এর বেশি, এই কাটার বেশি কেউ দিতে পারবে না। এবং কিম জন উনের যে চুল কাটিং আছে ওইটাকেও দিলে তার মৃত্যুদণ্ড। মানে এখানে পুরো একনায়কতন্ত্র, মানে তিনি সবকিছুর প্রধান, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আমরা যাই, এরিস্টটল কয়টি নীতির ভিত্তিতে সরকারের শ্রেণীবিভাগ করেছেন? সঠিক উত্তর হবে 2টি। তার মানে এরিস্টটল 2টি নীতির ভিত্তিতে সরকারের শ্রেণীবিভাগ করেছেন। পরবর্তী প্রশ্নে যাই, ডেমোস শব্দের অর্থ কি? ডেমোস শব্দের অর্থ হচ্ছে, তোমরা কমেন্টে জানাও তো 65 উত্তর কি হবে ডেমোস শব্দের অর্থ?
ডেমোস শব্দের অর্থ হবে জনগণ। ডেমোস শব্দ তো জনগণ, আর ক্রেটস, ক্রেটস মানে হচ্ছে শাসন। এই ডেমোস এবং ক্রেটস এই দুইটি মিলে হয়েছে ডেমোক্রেসি, অর্থাৎ জনগণের শাসন। তার মানে ডেমোক্রেসি মানে কি? জনগণের শাসন। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা যাই। 66, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? তোমাদেরকে কিন্তু মাত্রই বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি। কংগ্রেস, পার্লামেন্ট, ডায়েট, মজলিস। ডায়েট হচ্ছে জাপানের, পার্লামেন্ট বাংলাদেশের, এবং কংগ্রেস হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই আইনসভার নাম কংগ্রেস, কিন্তু এটা 2 কক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষের নাম সিনেট এবং নিম্ন কক্ষের নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। উচ্চ কক্ষে থাকে 100 জন এবং নিম্ন কক্ষ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভে থাকে 435 জন। পরবর্তী প্রশ্ন দেখি আমরা 67 নাম্বার, বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে? এটা তোমরা সবাই কমেন্টে জানাও। ইতিপূর্বে আমি বলেছি যে আমাদের মৌলিক অধিকারের রক্ষক হচ্ছে বাংলাদেশের সংবিধান, এবং বাংলাদেশের সংবিধানের তাহলে অভিভাবক কে বা রক্ষক কে? তোমরা কমেন্টে জানাও, এটা সবাই কমেন্টে জানাও। আমরা যেহেতু জানি যে মৌলিক অধিকারের রক্ষক হচ্ছে বাংলাদেশের সংবিধান, অর্থাৎ তাহলে বাংলাদেশের সংবিধানের রক্ষক কি? বিচার বিভাগ। ঠিক আছে, বিচার বিভাগ যদি না থাকে সুপ্রিম কোর্ট, ঠিক আছে। এটা কিন্তু বিশেষ পরীক্ষা অনেকবার আসে, এই যে কোশ্চেনগুলো, এগুলা তোমাদের এইচএসসি তে আসার অনেক বেশি প্রবাবিলিটি রয়েছে। ঠিক আছে, মানে বাংলাদেশের সংবিধানের অভিভাবক হচ্ছে আর রক্ষক বিচার বিভাগ। বিচার বিভাগ যদি অপশনে না থাকে এক্ষেত্রে উত্তর হবে কি? সুপ্রিম কোর্ট। পরবর্তী প্রশ্ন দেখি আমরা, বাংলাদেশের আইনসভার নাম কি? পার্লামেন্ট, ইতিপূর্বে আলোচনা হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন দেখি আমরা, সরকারের অঙ্গ কয়টি? এটাও কিন্তু আমি এর আগের প্রশ্ন আলোচনা করতে গিয়ে এই উত্তর আমি বলে দিচ্ছি যে সরকারের অঙ্গ কয়টি। সরকারের অঙ্গ কয়টি? সরকারের অঙ্গ হচ্ছে 3টি। কি কি? আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এই আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের কাজ কি? এটা কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্ন এবং বর্ণনামূলকের অবশ্যই আসবে। এই যে আইন, শাসন, বিচার, 3 বিভাগ থেকে। আইন বিভাগের কাজ, পার্লামেন্টের কাজ কি? আইন প্রণয়ন করা, শাসন বিভাগের কাজ কি? এই যে আইন, এই আইনগুলা এক্সিকিউট করা। ঠিক আছে, শাসন বিভাগের কাজ মানে এই আইনগুলা প্রয়োগ করা। এবং বিচার বিভাগের কাজ হচ্ছে ইন্টারপ্রেট করা। এটাকে বাংলায় বলে যে ব্যাখ্যা করা। বিচার বিভাগ কি করে? আইনের ব্যাখ্যা করে। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে 3 বিভাগের কাজ কি, অর্থাৎ সরকারের অঙ্গ হচ্ছে 3টি। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, এককেন্দ্রিক সরকারের প্রচলন রয়েছে কোনটিতে? যুক্তরাজ্য, কানাডা, ভারত, পাকিস্তান। সবাই উত্তর করো। এককেন্দ্রিক সরকার বলতে বোঝানো হয়েছে, আমরা জানি যে ভারতের কিন্তু একটা কেন্দ্র সরকার আছে। যেমন আমরা জানি কে? নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, এবং এখন তো নাই, মমতা ব্যানার্জি নাই। আগে ছিল মমতা ব্যানার্জি, তিনি ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। অর্থাৎ কেন্দ্র থেকেও শাসন হতো এবং স্থানীয় পর্যায়ে রাজ্যগুলোতে আলাদা শাসন থাকতো। তার মানে এখানে হচ্ছে এক কেন্দ্রিক সরকার না, এগুলো কেন্দ্রীয় সরকার এবং আলাদা রাজ্য সরকার। অর্থাৎ একমাত্র যুক্তরাজ্যই কেন্দ্র থেকেই বা পার্লামেন্ট, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী কর্তৃক সারা ওই যুক্তরাজ্য বা শাসন। ঠিক আছে, ইউকে। ওকে, পরবর্তী প্রশ্নে যাই আমরা, আইনসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? সার্বভৌম রক্ষা করা, আইন তৈরি করা, জনকল্যাণ করা, জনগণকে নিরাপত্তা দেওয়া। তোমরা কমেন্টে জানাও তো আইনসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? আইনসভার কাজ কি? আইনসভার কাজ হচ্ছে আইন তৈরি করা। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। পরবর্তী প্রশ্ন লিখি আমরা, অ্যারিস্টটলের মতে বা অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল উত্তম সরকার কোনটি? তোমরা এখন তো এসএসসি পরীক্ষা দিচ্ছ, সামনে অ্যাডমিশন দেবে, ইনশাআল্লাহ তোমরা চান্সও পাবা। তারপর আমি বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 6টি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম এবং সব জায়গায় টপ করছিলাম, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছি। তো আমার সাবজেক্ট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের পলিটিক্যাল সায়েন্স। তোমরা দেখেন পরিণতি পড়তেছো, এটা হচ্ছে আপডেট ভার্সন। এখানে আমরা পড়ছি যে অ্যারিস্টটল ক্লাসিফিকেশন অফ গভর্নমেন্ট বা সরকারের শ্রেণী বিভাগে অ্যারিস্টটল সরকারকে ভাগ করেছেন মোনার্কি,
টাইরানি, তারপর হচ্ছে অ্যারিস্টোক্রেসি, অলিগার্কি, পলিটি এবং ডেমোক্রেসি। এই যে ছয়টা আছে অ্যারিস্টটলের উত্তম সরকার। এখন তোমার প্রশ্ন আসতে পারে, ভাই অ্যারিস্টটলের মতে সরকার আবার আসলো কিভাবে? অ্যারিস্টটল তিনি সর্বপ্রথম বা তার শাসন আমলে তিনি এই যে সরকার শ্রেণীবিভাগ করছিলেন। তার মতে এই যে এই পাশে হচ্ছে এগুলো হচ্ছে সরকারের নরমাল বা গুড ভার্সন, আর এগুলো হচ্ছে অ্যাবনরমাল। ঠিক আছে, এগুলো হচ্ছে বিকৃত রূপ, এগুলো হচ্ছে মানে মোনার্কি, এটার বিকৃত হচ্ছে টাইরেনি, অ্যারিস্টোক্রেসি বিকৃত হচ্ছে অলিগার্কি, পলিটি হচ্ছে ডেমোক্রেসির বিপরীত। অর্থাৎ তিনি পলিটিকে উত্তম সরকার ব্যবস্থা মনে করেন, অর্থাৎ এই জন্যই অ্যারিস্টটল উত্তম সরকার কোনটি মনে করেন? পলিটিকে। ঠিক আছে, ডেমোক্রেসি মানে কি? ডেমোক্রেসি মানে হচ্ছে জনগণের শাসন। এখন দেখা গেল তোমাকে সাপোজ বলি, তুমি এমন দেখবা যে মানে বাংলাদেশের যে কোনো একটা কোনো এমপি অধিকাংশ বা তুমি দেখবা খুব কমই বা এমন টাইপ যে এমন এমপি আছে তার অনেক শিক্ষা দীক্ষা নাই, সে হয়তো টাকার জোরে বা অন্য কোনো ক্রাইটেরিয়ার মাধ্যমে সে এমপি নির্বাচন হয়ে গেছে বা সেই ক্ষমতা আহরণ করছে, তার কিন্তু তার সে প্রকৃত জ্ঞান নাই বা সে ওয়াইজ পিপল না। এজন্য তিনি ডেমোক্রেসিকে ওর্স্ট ফর্ম অফ গভর্নমেন্ট বলেছে। অ্যারিস্টটল ডেমোক্রেসিকে ওর্স্ট ফর্ম অফ গভর্নমেন্ট বলেছে, তিনি পলিটিকে সেরা সরকার বলেছেন। কারণ এখানে অবশ্যই জনগণের শাসন থাকবে, তবে ওয়াইজ পিপল, অনলি ওয়াইজ পিপল। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাই আমরা। ভয়েস অফ দ্য পিপল ইজ দ্য ভয়েস অফ দ্য গড উক্তিটি কার কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে জনমত বা পাবলিক অপিনিয়ন কি পাবলিক অপিনিয়ন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখি, স্বাধীন জনমত গঠিত হয় কোন ধরনের শাসন ব্যবস্থা? এই পাবলিক অপিনিয়ন বা জনগণের মত প্রকাশের স্বাধীনতা, ঠিক আছে, এটা কোথায় হয়? আমরা জানি মত প্রকাশের স্বাধীনতা বা স্বাধীন জনমত এটা সংবিধানে আছে 39 নম্বরে, বা বাক স্বাধীনতা। ঠিক আছে, বাক স্বাধীনতা। কারণ বাক স্বাধীনতা কোন সরকার ব্যবস্থা থাকতে পারে বলতো? কখনো রাজতন্ত্র থাকবে, সমাজতন্ত্রে বা একনায়কতন্ত্রে। এই তিনটায় কোনোটাই বাক স্বাধীনতা বা স্বাধীন জনমত থাকে না, অর্থাৎ শুধুমাত্র গণতন্ত্রেই স্বাধীন জনমত গঠিত হয়। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে মতামত পোষণ করে তাই জনমত উক্তিটি কার? একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে মতামত পোষণ করে তাই জনমত উক্তিটি হচ্ছে কিম্বল ইয়ং এর। কার উক্তি? কিম্বল ইয়ং। তাহলে 75 এর উত্তর হচ্ছে খ। পরবর্তী প্রশ্ন চলে যাব আমরা। তোমরা তোমাদের এইচএসসি পরীক্ষা প্রায় শেষের দিকে, অর্থাৎ তোমাদের অ্যাডমিশন খুবই সন্নিকটে, এবং একটা জিনিস জানো কি, মানুষের জীবনে অ্যাডমিশন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেজ। তুমি অবশ্যই এখানে আরেকটা বিষয় আছে যে অ্যাডমিশনই মানুষের জীবন ডিফাইন করে না, অথবা কেউ চান্স না পায় তার জীবন শেষ, এমন না। তবে যে অ্যাডমিশনের চান্স পায় ভালো একটা বিশ্ববিদ্যালয়, মনে করো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তাহলে তার অন্য মানুষের থেকে তার লাইফটা একটু ভিন্ন হয়ে যাবে। যেমন ধরো যারা তোমাদের সিনিয়র ভাই যারা আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, স্পেসিফিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে জিজ্ঞেস করবা তাদের আগের লাইফটা কেমন ছিল আর বর্তমানে কেমন আছে, তার টোটালি চেঞ্জ। ইভেন তারা সমাজ থেকেও অনেকটা চেঞ্জ, মানে তারা তখন কি ভাববে, তারা যে গ্রাম থেকে উঠে এসেছে সে তার গ্রামের উন্নতির কথা ভাবে, এবং সে ভাবে যে এই যে আমার আব্বা মা আমার জন্য কষ্ট করছে সারাটা জীবন, তাদের জন্য মুখ উজ্জ্বল করতে পারি, ভালো কিছু করতে পারি। এই জন্য অ্যাডমিশন টাইমটা হচ্ছে মানুষের লাইফ চেঞ্জিং মোমেন্ট। এবং আমি মনে করি আমি অ্যাডমিশন টাইমে ফার্ম গেট ছিলাম এবং পড়াশোনা করছি, এবং আমার কাছে মনে হয় এই অ্যাডমিশন টাইমটা আমার লাইফটা চেঞ্জ করছে। অর্থাৎ তবে এমন না যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে আমার জীবন ক্যারিয়ার একদম ঠিকঠাক। বিশ্ববিদ্যালয় এমন এক জায়গা, এখান থেকে মানুষ অনেক বড় হয়, হিরো হয়, এখান থেকে জিরো হয়। অর্থাৎ দ্য ডিসিশন ইজ ইয়োর্স। অর্থাৎ তোমাদের অ্যাডমিশনটা এই 3 থেকে 4 মাস অত্যন্ত ভালোভাবে কাজে লাগাতে হবে। এই জন্য তোমাকে নিতে হবে সঠিক ডিসিশন। অর্থাৎ আমরা জানি বাংলা, ইংরেজি এবং জিকের মধ্যে সবচেয়ে কঠিন কি? ইংরেজি। এই জন্য ইংরেজিকে সহজ করার জন্য ইমন্স ফাইনান্স সাজেশন অন ইংলিশ বইটি অত্যন্ত কার্যকর। আমি নিজেও এই বইটি পড়ছি, আমি এই বইটি কমপক্ষে 5 থেকে 6 বার শেষ করছি, এবং এখান থেকে হুবহু কমন আসে, হুবহু। ঠিক আছে, 80 থেকে 90% কমন। এবং একই সাথে তোমরা কি পাবে? 50টি মডেল টেস্ট ফ্রি। এই বইটি পড়বা এবং এইটি সলভ করবা। তোমাদের ইংরেজির ক্ষেত্রে অনেকটাই
মানে কি ভয়ভীতি কমে যাবে। এবং তোমরা ইংরেজির জন্য ইমন স্যারের পেজে মেসেজ করতে পারো, অফলাইন এবং অনলাইন দুই ক্ষেত্রে সুযোগ রয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যাই, জনমত কি? সংখ্যা লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে কি কম, কল্যাণ ধর্মীয় যুক্তিযুক্ত মতামত, প্রভাবশালীর মতামত এবং সংখ্যাগরিষ্ঠ। উত্তর কি হবে? অবশ্যই জনমত হচ্ছে এটা সংখ্যাগরিষ্ঠ মতামত, তবে এইটার থেকে কল্যাণ ধর্মীয় যুক্তিযুক্ত মতামত। এখন ধরো তুমি 100টা মানুষের কাছে গেলা, 100টা মানুষের কাছে একটা বিষয় নিয়ে জরিপ করলো বা জিজ্ঞেস করলাম, 100টা মানুষ কিন্তু ঠিকই উত্তর দিবে তোমাকে, কিন্তু যৌক্তিক উত্তর কয়জন দিবে? অর্থাৎ এই যে মতামতটা হতে হবে কল্যাণ ধর্মী এবং যুক্তিযুক্ত, যা মানুষের কল্যাণে ব্যবহৃত, অর্থাৎ উত্তর হবে খ। পরবর্তী প্রশ্ন চলে যায়, কার লেখায় জনমত কথাটির প্রয়োগ দেখা যায়? উত্তর হবে জ্যাক রুশো, ফরাসি বা ফ্রান্সের দার্শনিক। কোথাকার দার্শনিক? ফ্রান্সের। ঠিক আছে, ফরাসি বিপ্লব আছে না, ফরাসি বিপ্লবের অন্যতম কারিগর হচ্ছে জ্যাক রুশো। তার বিখ্যাত বই দি সোশ্যাল কন্ট্রাক্ট। কি কন্ট্রাক্ট? সোশ্যাল কন্ট্রাক্ট। ঠিক আছে, এই সোশ্যাল কন্ট্রাক্ট বইয়ের কারণে বা এই বইয়ের উপর বেস করেই ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছে, এবং তিনি একমাত্র ব্যক্তি যে পপুলার সোভারেন্টি, ঠিক আছে, মানে জনগণের সার্বভৌমত্বের কথা তিনি প্রথম আলোচনা করেছেন, অর্থাৎ এই জনমত বা পাবলিক অপিনিয়ন জ্যাক রুশো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখি, জনমত গঠনের অন্যতম মাধ্যম কোনটি? আমলাতন্ত্র, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। উত্তর কত? জনমত গঠনের অন্যতম উত্তম মাধ্যম হচ্ছে আইন বিভাগ। এখন প্রশ্ন আসতেই পারে, আইন বিভাগ তো আইন প্রণয়ন করে, ওখানে থাকে এমপিরা, মন্ত্রীরা, তাহলে কিভাবে এটা জনমত গঠনের উত্তম মাধ্যম? কারণ আইন বিভাগে যে এমপিরা আছে তারা কিন্তু আমাদের নির্বাচিত, জনগণের সবার, আমরা তো জানি যে ডেমোক্রেসি হচ্ছে জনগণের শাসন, তাই ডেমোক্রেটিক অবস্থায় সকল জনগণের কিন্তু পার্লামেন্টে যাওয়া সম্ভব নয়, এই জন্য তারা তাদের সংসদীয় আসন থেকে তাদের পছন্দ মতো একজনকে ইলেক্ট মানে কি করে ইলেক্টেড করে, তখন তারা ভোটের মাধ্যমে নির্বাচিত করে। তার কারণ তারা আইন বিভাগে গিয়ে আইনসভায় গিয়ে আমাদের নিয়ে কথা বলে বা আমাদের চাহিদা উত্থাপন করে, এই জন্য জনমত গঠনের উত্তম মাধ্যম হচ্ছে আইন বিভাগ। পরবর্তী প্রশ্ন দেখি, আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কি? আমলাতন্ত্রের ইংরেজি ব্যুরো, ব্যুরোক্রেটস, ব্যুরোক্রেসি, ব্যুরোক্রেটিক। ঠিক আছে, সঠিক উত্তর হবে ব্যুরোক্রেসি। ব্যুরোক্রেসি হচ্ছে আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ। তাহলে ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্রের জনককে? আমলাতন্ত্রের জনক হচ্ছে ম্যাক্স ওয়েবার, জার্মান রাষ্ট্রবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার হচ্ছে আমলাতন্ত্রের জনক। পরবর্তী প্রশ্ন আমরা যাই, আমলাতন্ত্রের জনক? এই তো মাত্র বললাম যে আমলাতন্ত্রের জনক হচ্ছে ম্যাক্স ওয়েবার, বরাবর উত্তর। পরবর্তী প্রশ্নে যাই আমরা, লাল ফিতার দৌরত্ব কথাটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য? লাল ফিতার দৌরত্ব বা রেড টেপিজম। তোমরা এটা মনে রাখো যে লাল ফিতার দূরত্ব, এটা তোমাদের সৃজনশীলে মাস্ট কোনো একটা না একটা খতে থাকবে। এইটা লাল ফিতার দূরত্ব বলতে কি বোঝো? খ নম্বরে থাকবে। লাল ফিতার দূরত্ব বা রেড টেপিজম হচ্ছে, আমরা জানি সরকারি অফিসে তোমরা যদি যেয়ে থাকো দেখবা যে লাল ফিতা দ্বারা সরকারি নথি বা ফাইলগুলো বাঁধা থাকে। এগুলো কি করে? তারা মানে মানবিকতা উপেক্ষা করে, তারা সরকারি নিয়ম অনুযায়ী তারা সেগুলা মানে কোনো কাজ করে। এতে কি হয়? অনেক বেশি ডিলে হয়। তোমরা তো জানো সরকারি অফিস আর বেসরকারি অফিসের মধ্যে পার্থক্য। সরকারি কাজগুলো অনেক টাইম লাগে করতে, কিন্তু বেসরকারি কাজ সহজে হয়ে যায়। এই যে সরকারি অফিসে কাজ করানোর ক্ষেত্রে ধীরগতি বা এই যে ফাইলের মধ্যে লাল ফিতা দ্বারা বাঁধা থাকে, এটাকে মেইনলি লাল ফিতার দূরত্ব বা রেড টেপিজম বলা হয়েছে। মানে তারা মানবিকতা উপেক্ষা করে তারা এই যে নিয়ম মানার কারণে একটি কাজ, যেই কাজ 2 দিনে সম্পন্ন হওয়ার কথা সেটা 20 দিন লেগে যায়। এটাকে বলা হয় লাল ফিতার দৌরত্ব বা রেড টেপিজম। ঠিক আছে, লাল ফিতার দৌরত্ব কথাটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য? এটা হয় আমলা, কারণ আমলারা এই যে সচিবালয়ে আমলা থাকে সরকারি ক্ষেত্রে, তাহলে উত্তর হবে আমলা। পরবর্তীতে আমরা দেখি যে আমলাতন্ত্রের বৈশিষ্ট্য কোনটি? সমাজস্বী, দলীয় স্বার্থ, সরকার নিয়ন্ত্রণ, কোনটাই না। পদসোপান নীতি আমলাতন্ত্রের বৈশিষ্ট্য। পদসোপান নীতি বা হায়ারার্কি, এটাকে ইংরেজিতে বলা হয় হায়ারার্কি। পদসোপান নীতি মানে হচ্ছে নিচের লেভেল থেকে আস্তে আস্তে উপরের লেভেল। ঠিক আছে, মনে করো ধরো কি বলবো, উদাহরণ হচ্ছে ধরো এই যে ম্যাজিস্ট্রেটের সহকারী কমিশনার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পরে হয় এসিল্যান্ড, তারপরে ম্যাজিস্ট্রেট বা নির্বাহী কর্মকর্তা, তারপরে হয় ডিসি। এভাবে আস্তে আস্তে উপরের যে লেভেল বা পদসোপান নীতি, এটাকে বলা হয় হায়ারার্কি বা পদসোপান নীতি। পরবর্তী প্রশ্নে যাই, ব্যুরো শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এই যে ব্যুরোক্রেসি বললাম না, এখানকার এই ব্যুরো শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা হচ্ছে ফরাসি শব্দ। ফরাসি শব্দ থেকে ব্যুরো শব্দটি এসেছে। পরবর্তীতে আমলারা কোন ধরনের নেতৃত্ব অধিকারী? আমলারা কিন্তু
কোন রাজনৈতিক দলের না, সনাতনও না, সর্বাত্মকবাদী না। আমলা কারা? যারা এই যে সচিবালয়ে থাকে, ঠিক আছে, এই যে আইন এক্সিকিউট করে, তারা হচ্ছে আমলা। ঠিক আছে, আমলারা কি বিশেষজ্ঞ? এই যে যারা এই যে বিসিএস দেয়, প্রশাসন ক্যাডার হয়, তারা কি হয়? তারা আস্তে আস্তে আমলা হয়। এছাড়া অন্যান্য সেক্টর থেকে আমলা যায়, তবে প্রশাসন ক্যাডার থেকে সবচেয়ে বেশি। তারা কিন্তু তাদের নিজ মেধা দিয়ে ওখানে যায়। তাহলে তারা কি? তারা হবে যে বিশেষজ্ঞ। উত্তর হবে আমলারা বিশেষজ্ঞ নেতৃত্বের অধিকারী। পরবর্তী প্রশ্ন দেখি, পিএসসি, পাবলিক সার্ভিস কমিটি, পাবলিক সার্ভিস কর্পোরেশন, পাবলিক সার্ভিস কমিশন এবং পাবলিক সার্ভেন্ট কমিশন। সঠিক উত্তর হবে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি, সরকারি কর্ম কমিশন। এটাকে বলে যে বিসিএস। পিএসসি থেকেই তারা বিসিএস সহ সকল যে পিএসসি ভিত্তিক নিয়োগ তারা দেয়। ঠিক আছে, পাবলিক সার্ভিস কমিশন বা সরকারি কর্ম কমিশন। পরবর্তী প্রশ্ন দেখি, বাংলাদেশ কর্ম কমিশন বা পিএসসি কবে গঠিত হয়? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে 8 এপ্রিল। 1972 সালে 8 এপ্রিল পিএসসি বা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়। পরবর্তী প্রশ্ন দেখবো আমরা, দেশপ্রেমের ইংরেজি প্রতিশব্দ কি? প্যাট্রিয়ট মানে জানি দেশপ্রেমিক, আর প্যাট্রিয়টিজম মানে হচ্ছে দেশপ্রেম। পরবর্তী প্রশ্ন দেখি আমরা, জাতীয়তার উপাদান 9 কোনটি? জাতীয়তা বা ন্যাশনালিটি, জাতীয়তার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ন্যাশনালিটি। জাতীয়তার উপাদান 9 কোনটি? বংশগত ঐক্য, ধর্মীয় ঐক্য, ভাষা, প্রাকৃতিক সম্পদ। বংশগত ঐক্য, ধর্মীয় ঐক্য, ভাষা, তিনটি হচ্ছে জাতীয়তার উপাদান। অর্থাৎ প্রাকৃতিক সম্পদ, জাতীয়তার ক্ষেত্রে প্রাকৃতিক সম্পদ কোনো ইফেক্ট রাখে না। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখি আমরা, জাতীয়তার ধারণা এক প্রকার মানসিক ধারণা। উক্তিটি কার? জাতীয়তার ধারণা এক প্রকার মানসিক ধারণা। উক্তিটি হচ্ছে জন মিল, হ্যান্স কোহন, হ্যারল্ড জে লাস্কি এবং ম্যাকিয়াভেলি। উক্তিটি হচ্ছে হ্যারল্ড জে লাস্কি। জাতীয়তার ধারণা এক প্রকার মানসিক ধারণা, কারণ এই জাতীয়তা, আমাদের জাতীয়তা কি? আমরা বাংলাদেশী। আমরা মানসিকভাবে যদি আমরা দেশকে ওন না করি তাহলে কি হবে? এই জন্য বলা হয়েছে জাতীয়তার ধারণা এক প্রকার মানসিক ধারণা। এটা কে বলেছে? হ্যারল্ড লাস্কি। জাতি গঠনের পূর্ব শর্ত কি? জাতি, ঠিক আছে, জাতি বা নেশন। জাতি গঠনের পূর্ব শর্ত কি? জনমত, জাতীয়তা, রাজনৈতিক প্রতিষ্ঠান, স্বাধীন হয়েছে। তোমাদের মাত্র বললাম জাতীয়তা সম্পর্কে আলোচনা করলাম। জাতি গড়ে উঠতে গেলে তোমার এই যে আমরা কি বাঙালি জাতি, সংবিধানে কিন্তু বাঙালি জাতি থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ করা হয়েছে, মানে অর্থাৎ এই জাতি গঠনের পূর্ব শর্ত হচ্ছে জাতীয়তা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখি, প্যাট্রিয়টিজম শব্দটি কোন ভাষা থেকে এসেছে? প্যাট্রিয়টিজম বা দেশপ্রেম বা দেশপ্রেম শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তোমরা কমেন্টে জানাও তো, প্যাট্রিয়টিজম শব্দটি কোন ভাষা থেকে এসেছে? প্যাট্রিয়টিজম ভাষা থেকে এসেছে গ্রিক শব্দ থেকে। কোন শব্দ? গ্রিক শব্দ থেকে। জাতীয়তার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? জাতীয়তার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? ভাষা, ধর্ম, ভূখণ্ড, মানসিক ঐক্য। তোমরা সবাই কমেন্টে জানাও সঠিক উত্তর কি। জাতীয়তার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মনস্তাত্ত্বিক ঐক্য। আমরা এই যে বললাম জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা, ঠিক আছে, জাতীয়তা আমরা তোমাকে বললাম যে জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা, এটাকে বলছে হ্যারল্ড জে লাস্কি। তাহলে জাতীয়তা বা জাতীয়তা গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হবে এই মনস্তাত্ত্বিক ঐক্য। আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। 93 নম্বরে, জাতির মধ্যে কোন চেতনাটি প্রবল থাকে? ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, গোষ্ঠীগত। আমরা জানি রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, অর্থাৎ জাতির মধ্যে এই রাজনৈতিক চেতনাটি সবচেয়ে বেশি থাকে। পরবর্তী প্রশ্ন যাব আমরা, নেটাস শব্দের অর্থ কি? তোমরা কমেন্টে জানাও তো নেটাস শব্দের অর্থ কি? জন্ম, আত্মীয়, গোষ্ঠী, জাতি। কমেন্টে জানাও 94 উত্তর কি হবে? কমেন্টে জানাও। নেটাস শব্দের অর্থ হচ্ছে জন্ম, অর্থাৎ 94 ক। পরবর্তী প্রশ্নে যাব, মানুষ স্বাধীন হয়েও জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র সে শৃঙ্খলাবদ্ধ। ম্যান ইজ বর্ন ফ্রি, ম্যান ইজ বর্ন ফ্রি বাট everywhere he is in chains, he is in chains। এটা কিন্তু তোমাদের অ্যাডমিশন পরীক্ষা অনেকবার আসছে এই উক্তিটা। মানুষ জন্মগতভাবে স্বাধীন বাট সে সর্বদা
বা সর্বদাই শৃঙ্খলাবদ্ধ উক্তিটি হচ্ছে জে জ্যাক রুসো। ঠিক আছে, জে জ্যাক রুসোর এই উক্তিটি, এবং জে জ্যাক রুসোর যে বিখ্যাত বই সোশ্যাল কন্ট্রাক্ট, এটা মনে রাখবো। আর 96 নম্বর প্রশ্ন যাবো যে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। এই উক্তিটি কার? কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রবি ঠাকুর এবং মাইকেল মধুসূদন দত্ত। এটি ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। 1905 সালে বঙ্গভঙ্গের প্রেক্ষিতে, 1905 সালে বঙ্গভঙ্গ হলে পশ্চিম বাংলা এবং আমাদের পূর্ব বাংলা আলাদাভাবে ভাগ হয়ে যায়। ঠিক আছে, তখনই রবীন্দ্রনাথ ঠাকুর এই উক্তিটি করেন বা এই গানটি লেখেন। ঠিক আছে, এখন এবং তোমাদেরকে আগে বলেছি যে অ্যাডমিশন প্রায় শেষের দিকে, মানে তোমাদের হাতে আর কিছু পরীক্ষা আছে মাত্র, আর কয়েকটা, তারপরে তোমাদের জীবনের টার্নিং পয়েন্ট বা অ্যাডমিশন সিজন শুরু। এই অ্যাডমিশন সময়টাতে তোমাকে নিতে হবে সঠিক সিদ্ধান্ত। এই জন্য তোমাদের ইংরেজির ভয়ভীতি দূর করার জন্য এই ইমন স্যারের এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। তোমরা অফলাইন এবং অনলাইন উভয় ক্ষেত্রেই, এবং হোয়াটসঅ্যাপে কল দিবা, অফলাইন এবং অনলাইন উভয় ক্ষেত্রেই তোমাদের ভালো ইংরেজি হবে। এবং আমিও আমার অ্যাডমিশন লাইফে ইংরেজির জন্য ইমন ভাইয়ের শরণাপন্ন হই এবং ইংরেজিতে অনেক ভালো মার্ক পাই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে। কারণ ইমন ভাইয়ের হচ্ছে তার কোর্সে এনরোল করলে এবং তার গাইডলাইন অনুযায়ী আমরা যদি পড়াশোনা করি, এবং একই সাথে ইমনস ফাইনাল সাজেশন অফ ইংলিশ এই বইটি যদি আমরা ফলো করি, এবং সাথে এই যে 50টি এমসিকিউ সেট, আমি এই বইটি 5 থেকে 6 বার শেষ করেছি আমার অ্যাডমিশন টাইম, তাহলে আমাদের ইংরেজি ভয়ভীতি একদম দূর হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব 97 নাম্বার, জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে? গ্যাটল, লর্ড ব্রাইস, জন লক এবং ম্যাকিয়াভেলি। জাতিরাষ্ট্র বা নেশন স্টেট, জাতিরাষ্ট্র বা নেশন স্টেট, জাতিরাষ্ট্র বা নেশন স্টেটের স্বপ্নদ্রষ্টা কে? উত্তর হবে ম্যাকিয়াভেলি। পরবর্তী প্রশ্ন বা 98 নম্বরে কি দেখবো আমরা? জাতীয়তার ধারণার প্রবক্তা কে? এই তো মাত্র বললাম ম্যাকিয়াভেলি, তাহলে জাতীয়তার ধারণা বা ন্যাশনালিটির ধারণা হবে ম্যাকিয়াভেলি। পরবর্তী প্রশ্নে যাই আমরা, দ্য আইডিয়া অফ ন্যাশনালিজম গ্রন্থটির কার লেখা? বা এই দ্য আইডিয়া অফ ন্যাশনালিজম কে লিখেছেন? লাস্কি, রেনান, হ্যান্স কোহন, গার্নার। সবাই উত্তর করো, কে লিখেছে এটি? সঠিক উত্তর হবে 99 এর গ। পরবর্তী প্রশ্ন বা আজকে শেষ প্রশ্ন, জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম কি? জাতীয়তাবাদ ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ন্যাশনালিজম, ন্যাশনালিজম। ঠিক আছে, ন্যাশনালিজম হচ্ছে ভাবগত ধারণা, মানসিক ধারণা, আপেক্ষিকতা। জাতীয়তাবাদ হচ্ছে ভাবগত ধারণা এবং মানসিক ধারণা। তাহলে উত্তর হবে 1 এবং 2। 1 ও 2 কি আছে? কতে। ঠিক আছে, 1 ও 2 হবে। তোমাদের 100টি এমসিকিউ শেষ হয়েছে এবং এর বাইরে আর কিছু আসবে না, এর মধ্যে থেকে তোমাদের কমন। ঠিক আছে, তোমাদেরকে যারা শেয়ার করেছো, লাইভটি শেয়ার করেছো এবং ফ্রেন্ডকে মেনশন করেছো, তারা স্ক্রিনশট দিবা, এই নাম্বারে তোমাদেরকে এই পিডিএফটি দিয়ে দেওয়া হবে। এবং তোমাদের অ্যাডমিশন সন্নিকটে, তোমাদেরকে আগেও বলেছি, এখন বলছি, বারবার বলছি, তোমাদের ইংরেজি সকল ভয়ভীতি দূর করার ক্ষেত্রে তোমরা ইমন ভাইয়ের এই নাম্বারে নক করতে পারো। এবং এই ইমন ফাইনাল সাজেশন অন ইংলিশ বইটি রকমারি সহ তোমার নিকটস্থ লাইব্রেরি কিন্তু পেয়ে যাবে। এবং ইংরেজির ভয়ভীতি দূর করার ক্ষেত্রে আমিও কিন্তু ইমন ভাইয়ের শরণাপন্ন হয়েছিলাম আমার অ্যাডমিশন টাইমে। অর্থাৎ তোমরাও এই অ্যাডমিশন টাইমটা তোমরা কিন্তু ভালো কাজে বা তোমার টাইমে ইউটিলাইজ করবা, টাইমটা খারাপ কাজে নষ্ট করো না, বা তোমাদের টাইমের প্রপার ইউজ করো। এই জন্য কি দরকার? প্রপার গাইডলাইন। এই জন্য তোমাকে ইমন ভাইয়ের সাথে শরণাপন্ন হতে হবে এবং ভাইয়ের ইংরেজি তার কাছে পড়লে বা তার অনলাইন এবং অফলাইন যে কোনো বেসেই তোমার ইংরেজির ভয়ভীতি দূর হবে। আচ্ছা, সবাই কেমন আছো? সবাই কেমন আছো? তোমাদের ক্লাসটি কেমন লেগেছে একটু কমেন্ট করো তো সবাই। সবাই একটু কমেন্ট করো তোমাদের ক্লাসটি কেমন লেগেছে। যাক, আশা করি ক্লাসটি ভালো লেগেছে। ইনশাল্লাহ আমরা নিয়মিত তোমাদের ক্লাস নেই এবং ক্লাস দিব ইনশাল্লাহ। তো আমরা আজকে এখানে ক্লাস শেষ করব। আর তোমাদের হচ্ছে সামনে আমাদের আরো ক্লাস হবে ইনশাল্লাহ। আর তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব, তোমাদের এই যে স্যারকে দেখতে পাও, স্যার মানে ভাইয়া, ওকে,
গতবার আগের বার আমি ইমন স্যারের ইংরেজি প্রাইভেট বেসের স্টুডেন্ট ছিল। তোমার দেশের বাড়ি কোথায় জানি? চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা থেকে এখানে এসে ইউসিস তে কোচিং করতে ইংরেজি, আর আমার কাছে ইংরেজি পড়েছিল, সঠিকভাবে গাইডলাইন দিয়েছে, আমার কথাগুলো শুনেছিল, এবং সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে চান্স পেয়েছে। আমরা কি কনগ্রেচুলেশনস বলবো না? অনেক পরিশ্রম করেছে, তাই না? প্রচুর পড়েছে, সঠিক গাইডলাইন পেয়েছে। তো তোমরা যারা অ্যাডমিশনে ভালো করতে চাও তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা। আমরা অনলাইন এবং অফলাইন দুইভাবে আমাদের বেস চালু রেখেছি। আমাদের এইচএসসি পরীক্ষার পরপরই 10 থেকে 15 তারিখের মধ্যে আমরা আমাদের অনলাইন অফলাইন প্রাইভেট ব্যাচ শুরু করে দিব। সো তোমরা যারা পড়তে চাও আমাকে সবাই হোয়াটসঅ্যাপে নক দিবা। ক্লিয়ার? আচ্ছা, এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় থার্ড, বিইপি তে ফার্স্ট, জাহাঙ্গীরনগর ফার্স্ট, এগুলো সবই কিন্তু আমি ইমন স্যারের। এই যে অনলাইনে তুমি এত বড় বড় টিচার দেখো, একজনকে খুঁজো, একজন টিচারে তুমি পাবা না যার এরকম ভালো রেজাল্ট আছে, অনলি ইমন স্যার। সো ভর্তি হতে হলে, পড়তে হলে এমন কারো কাছে পড়তে হবে ভাইরাল নয়, যে আসলে জানে এই জগতে অভিজ্ঞ। আর ইমনস ফাইন্যান্স এই বইটা তোমরা পড়বা, এখান থেকে সর্বোচ্চ কমন আসবে সকল বিশ্ববিদ্যালয়ে। তোমরা তোমাদের নিকটস্থ লাইব্রেরিতে বলবা ইমনস ইংলিশ বইটা আছে কিনা, আজকেই খবর নিবা, এখন থেকে পড়া শুরু করবে। এখান থেকে ঢাবি মানবিকে 15টার মধ্যে 12টা, সিলেটে 12টার মধ্যে 8টা, এবং রাজশাহীতে 25টার মধ্যে 23টা, বিইপিতে 40-এর মধ্যে 33টা সরাসরি কমন। সে বলবো না আলহামদুলিল্লাহ। সো আমরা আজকের মধ্যে এখানে বিদায় নেব ইনশাআল্লাহ। আমাদের ক্লাস যে হয়েছে এগুলোর পিডিএফটা আমরা তোমাদেরকে আমাদের ইমন স্যার পেজে দিয়ে দিব। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবা। আর ইমন স্যার পেজ ফলো দিয়ে রাখবা, এই পেজে আমাদের নিয়মিত ক্লাস হবে। ওকে, আল্লাহ হাফেজ।